হ্যাঁ, এখন ফেসবুকে শুরু হয়েছে ক্লাসটা, আমি ভাই রেকর্ডিংও দিয়ে রাখি আমার এখানে, নাহলে পরে ঝামেলা চলে গেলে। দাঁড়াও, রেকর্ডিংটা অন করে দিই এখানে। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। এখন আশা করি সব ঠিক আছে। হ্যাঁ, এফবিতে ক্লাস আবার অন করে দিচ্ছি, ফেসবুকে ক্লাস আবার অন করে দিচ্ছি, চাইলে তুমি এখন ফেসবুক থেকেও করতে পারবা, কেমন? ফেসবুকে এখন লাইভ হচ্ছে ক্লাস, ওকে। তো চলো আমরা দেখি, আসো। ওকে, আচ্ছা আমাকে বলো এবারে, এমনি সব তো ঠিক আছে না? ওয়েব অ্যাপের মধ্যে আমি একটু চেক করে দেখি ফেসবুকে আরেকবার। আমার এখানে তো ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা হ্যাঁ দেখি আমার আসো। এন্ড থেকে সব ঠিক দেখাচ্ছে এখন, ওকে। আচ্ছা বলো তাহলে জেনন এফ সিক্স এটার কত হবে বলো তো? জেনন এফ সিক্স এটা কত হবে? এটা একটা কত হবে জেনন এফ সিক্স? দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জেনন, তাহলে এটার জন্য আমার ভি কত হবে? ভি হবে 8। কেন? কারণ আমরা জানি নিষ্ক্রিয় হয়ে গেছে, এটা 8 হয়ে থাকে। এফ, এফ এর জন্য তুমি খেয়াল করে দেখো, এখানে একযোজী পরমাণু, এফ হচ্ছে একযোজী, এখানে তাহলে এম হবে 6, কারণ ফ্লোরিন হচ্ছে একযোজী। আচ্ছা এম ইকুয়াল টু 0 কিভাবে? এই যে দেখো আমাকে বলো, সালফার ডাইঅক্সাইড যেটা আছে, সালফার ডাইঅক্সাইডে এরকম স্ট্রাকচার হয়, সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা এরকম হয়। কেন এরকম হয়েছে সেটা আমরা লুইস ডট স্ট্রাকচারে পড়বো। তাহলে আমাকে বলো তুমি এখানে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এম কি ছিল? এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। আমাকে বলো যে এই অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? যারা যারা বুঝতেছো না আমাকে বলো, অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? অক্সিজেন তো দ্বিযোজী, রাইট? তো এটা তো ভাই একযোজী না, তাহলে এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে তো কোনো একযোজী পরমাণু নাই, তাই এম ইকুয়াল টু 0 আসছে এখানে, ওকে। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে এক্স কত আসবে? এখন দেখো এক্স আসবে তোমার কাছে হাফ, তারপর আসবে এখানে 8 যোগ 6, তাহলে কত হবে? 7 হবে এখানে। 7 হলে সংকরানটা কীরকম হয়? sp3d3 হবে, বুঝছো নাকি বুঝো নাই? sp3d3 হবে, বোঝা গেছে জিনিসটা? ওকে, এবার চলো নেক্সট আরেকটা যোগ দেখি। ধরো আমাকে বললো জ্যানন ও থ্রি, এই যোগের তাহলে এক্স কত হবে? দেখো আমাকে বলো একটা জিনিস, ফার্স্ট অফ অল এখানে ভি কত হবে? কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু তো জ্যানন, তাহলে এখানে ভি হবে তোমার কত? ভি হবে তোমার কাছে এখানে 8। এখানে একযোজী পরমাণু আছে কোনো? না, জ্যাননের সাথে সবাই হচ্ছে দ্বিযোজী, তাহলে 0। তাহলে এখানে এক্স কত আসবে? এক্স আসবে তোমার কাছে, তাহলে এখানে 8কে তুমি 2 দিয়ে ভাগ করো, 4 আসবে। আর 4 আসলে কি সংকরায়ন হয়? sp3 সংকরায়ন হয়, একদম সিম্পল জিনিস, রাইট? আচ্ছা ধরো আমাকে বললো জ্যানন ও এফ ফোর, জ্যানন ও এফ ফোর, এইটার সংকরায়ন বের করতে বলছে, বলো তো এটা সংকরায়ন কি হবে বলো? এখানে ভি কত হবে? ভি হবে তোমার কাছে 8। এখানে এম কত হবে বলো তো এবারে? এবার বলতে এম কত হবে? দেখো ফ্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন আছে কিন্তু এম হবে 4 এখানে, তাহলে 4টা ফ্লোরিন আছে, এম হবে 4। তাহলে এখানে এক্স কত আসবে বলো? এক্স কত আসবে বলো? তো এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এক্স আসবে 6, যোগ করে 2 দিয়ে ভাগ করো 6 আসবে। 6 আসলে কোন ধরনের সংকরায়ন হয়? sp3d2, এই সংকরায়ন হয়, ঠিক আছে? তারপর যাই আসো, এটা কি সবার তোলা হয়েছে একটু আমাকে বলো তো, এটা কি সবার তোলা হয়েছে ভাই? এটা কি সবার তোলা হয়েছে? চলো নেক্সটে যাই আসো, দেখি বলো এবার POCl3, এটা সংকরায়ন কি হবে? POCl3, তাহলে এটা যদি তুমি লক্ষ্য করো, এখানে আমাদের দেখবো আমরা ভি কত, এখানে ফসফরাস, তাহলে এখানে সেন্ট্রাল হচ্ছে ফসফরাস, তাহলে ভি হবে 5। তারপর এখানে তোমার এখানে বলো তো, এখানে এই যে এই এম কত হবে? এখানে এম আসবে 3। আচ্ছা এখানে তাহলে এক্স কত আসবে বলো? এক্স আসবে তোমার কাছে এখানে 4, দেখো এখানে দুইটা যোগ করো, তাহলে এক্স আসবে 4, তাহলে এটা হবে sp3 সংকরায়ন। এটা কি হবে? এটা হবে sp3 সংকরায়ন, বুঝা গেছে? দেখো বুঝছো কিনা। আরেকটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, কেন্দ্রীয় পরমাণু চিনার আরেকটা অপশন আছে, কেন্দ্রীয় পরমাণু চিনে কি আছে বলো তো? আরেকটা অপশন আছে, এই যে বলতো ফসফরাস আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? ফসফরাস আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? কার ইলেকট্রোনেগেটিভিটি কম? ফসফরাসের। মনে রাখবা, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই কেন্দ্রীয় পরমাণু হয়। কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনে সেটা তো আমরা লুইস ডট স্ট্রাকচার পড়ার সময় দেখবো, বাট তারপরে তুমি আরেকটা জিনিস শিখে রাখতে পারো, যে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, এই কথাগুলো আমি আবার বলবো, বাট এখন একটু বলে রাখছি। যেমন এখানে অক্সিজেন কেন কেন্দ্রীয় পরমাণু হয় নাই? এর রিজন হইতেছে কি? কারণ ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম। কেন ইলেকট্রোনেগেটিভিটি কম হলে কেন্দ্রীয় পরমাণু হয় সেটা আমরা ডিসকাশন করবো লুইস ডট স্ট্রাকচারে গিয়ে, এখন দরকার নেই, এখন জাস্ট জেনে রাখা দরকার। ঠিক আছে, এইবার আমাকে বলো তো, এবার আমি যদি বের করতে চাই NH4+ এর সংকরায়ন বের করতে যাচ্ছি, তাহলে তুমি আমাকে একটু করে বলো এখানে ভি কত আসবে? এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তাহলে এখানে ভি আসবে 5, তাহলে এখানে ভি আসবে 5। এখানে এম কত আসবে? দেখো এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে এখানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে এম আসবে 4। বলো তো এখানে চার্জের মান কত? চার্জ এখানে +1 না, তাহলে চার্জ এখানে কত? +1। তাহলে যদি তুমি এক্স বের করতে চাও, এখানে যদি এক্স বের করতে চাও, এক্সের সূত্র তোমাকে কি শিখাইছি? যে হাফ এই যে ভি প্লাস এম, তাহলে 5 + 4 মাইনাস চার্জ, তো চার্জ তো এখানে 1, চার্জের ভ্যালু তো এখানে 1, মাইনাস চার্জ ছিল, তাহলে কত আসবে এটা বলো তো? এখানে চলে আসবে 4, তাহলে এটা সংকরায়ন কি হবে? এটা সংকরায়ন হবে sp3।
মানে এটা তুমি চাইলে কিন্তু ওই যে স্ট্রাকচার রেখেও করতে পারবা, বাট স্ট্রাকচারটা আঁকতে তোমার সময় লাগবে, এটা দিয়ে তুমি ফাস্ট করতে পারতেছো না, এই জন্য আমরা এটা দিয়ে করবো। ধরো কথার কথা আমাকে যদি কেউ বলে ধরো CO3 2- এর সংকরায়ন বের করো, বলো তো এটা কি হবে? বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। এখানে কোনো একযোজী পরমাণু আছে? আনসার হচ্ছে না, কোনো একযোজী পরমাণু নাই। তাহলে এখানের মধ্যে বলো তো চার্জ কত? চার্জের মান হচ্ছে -2। চার্জের মান কত? চার্জের মান হচ্ছে -2। এখন এক্সের তোমাকে আমি সূত্র কি শিখাইছি? এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ ভি প্লাস এম, তাহলে ভি হচ্ছে 4, এম হচ্ছে 0, মাইনাস চার্জ, তো চার্জ তো এখানে -2, তো ভাই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? তাহলে কত আসবে? এটা 3 চলে আসবে না? আর 3 চলে আসলে এটা কি সংকরায়ন হবে? কার্বনেটের sp2 সংকরায়ন। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। ধরো লাস্ট, এটা লাস্ট আমাদের, দেখো এরপর আমি সিলিকন ডাইঅক্সাইডটা দেখাবো কেন এটা হবে না সিলিকন ডাইঅক্সাইড। বলো তো এটা কি হবে? সালফেট 2-, এটা কি হবে বলো? কি বলছো তাজরিয়া? যে হিলিয়ামের হিলিয়াম আর V2 এর ক্ষেত্রে জ্যানন 2 হবে না, মানে হিলিয়াম তো বন্ডই গঠন করে না, হিলিয়াম তবু বন্ডই গঠন করে না। কোনটা? তোমার কোয়েশ্চনটা আসলে বুঝি নাই। আচ্ছা তুমি করিও পরে। দেখো সালফেটে কি হবে? এখানে ভি কত হবে? ভি হবে 6, কোনো একযোজী পরমাণু নাই, তাহলে এম হবে 0। চার্জ হবে কত? চার্জ হবে -2, চার্জ হবে -2। তাহলে এখানে কত আসবে বলো? এখানে আসবে এক্স ইকুয়াল টু চলে আসবে, দেখবা 4 চলে আসবে। কিভাবে? 6 থেকে ওই যে মাইনাস মাইনাসে 2 এ +2 হয়ে যাবে, 8 হবে, 8কে 4 এটাতে ভাগ করলে 4 থাকবে, তাহলে এটা হবে sp3 সংকরায়ন। এতটুকু একটু তুলে ফেলো, তোলা হইলে আমাকে জানাও। POCl3 বোঝাবো? দেখো প্রথম কথা, এখানের মধ্যে আমি তোমাকে বললাম যে এখানে এই তুমি তো বুঝতেছো, হয় ফসফরাস কেন্দ্রীয় মৌল হবে, নাহলে অক্সিজেন কেন্দ্রীয় মৌল হবে। কে এই দুটার মধ্যে কেন্দ্রীয় মৌল হবে এটা কিভাবে বুঝবা? যার ইলেকট্রোনেগেটিভিটি কম, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে ফসফরাস হবে আমার কেন্দ্রীয় মৌল। এখন সূত্র কি বলে? ভি প্লাস এম। ভি জিনিসটা কি? কেন্দ্রীয় মৌলের ভ্যালেন্স ইলেকট্রন। ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 5টা থাকে, কারণ ফসফরাস নাইট্রোজেনের গ্রুপে আছে, নাইট্রোজেনের 5টা, তাহলে ফসফরাসেরও 5টা থাকবে। এইখানের মধ্যে একযোজী পরমাণু কয়টা আছে দেখো তো? একযোজী পরমাণু কি জিনিস বলো তো? ক্লোরিন। ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে একযোজী পরমাণু আছে দেখো এখানে 3টা, তাই এম হচ্ছে 3। তাহলে এক্স কত আসবে বলো? ভি প্লাস এম মাইনাস চার্জ ডিভাইডেড বাই 2, এই দুটাকে যোগ করো, চার্জ তো 0, তো এখানে তো তাহলে 4 আসবে, তাহলে 4 আসলে সংকরায়ন কি হবে? sp3 হবে। ওকে, আচ্ছা ভাই ও আসেনি, কি বুঝে এই জিনিসটা দেখো। আচ্ছা চলো নেক্সটে যাই। এটা সবার তোলা হয়েছে? ভি এর মানটা কিভাবে বের করছি? ভি মান হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভি মান হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ওকে চলো এবার একটু করে দেখার চেষ্টা করি আমরা যে কেন আসলে এটা সিলিকন ডাইঅক্সাইড অ্যাপ্লাই করা যায় না। আমি তো বললাম এই সূত্রটার যেহেতু শর্টকাট, তাহলে এটা কিছু লিমিটেশন থাকবে। একটা দুইটা যৌগে শুধুমাত্র এই ঝামেলাগুলো হয়, একটা দুইটা যৌগে শুধুমাত্র এই ঝামেলাগুলো হয়, তবে মেজরিটি প্রায় 99% যৌগেই তুমি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবা। আমাদের সিলেবাস অনুযায়ী শুধু সিলিকন ডাইঅক্সাইডে এই ঝামেলাটা আছে, আমাদের সিলেবাস অনুযায়ী, তো এটা জানলেই চলবে। দেখো সিলিকন ডাইঅক্সাইড, আচ্ছা বলো তো এই সূত্র অনুযায়ী, এই সূত্র যেটা পড়ছি ওই অনুযায়ী এখানে এক্স কত আসবে? এক্স আসবে হাফ। দেখো এখানে ভি কত? ভি হচ্ছে এখানে আমাদের সিলিকন হচ্ছে কেন্দ্রীয় মৌল, তাহলে সিলিকনের কয়টা হবে বলো তো? এখানে সিলিকন কোন কোন গ্রুপে আছে? কার্বনের গ্রুপে। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা, তাহলে সিলিকনের হবে 4টা। তাহলে মাইনাস এখানে ভি প্লাস এম, এম এখানে 0, চার্জ এখানে 0, তাহলে এটা আসবে 2। তাহলে এই সূত্র অনুযায়ী সিলিকনের সংকরায়ন কি হওয়া উচিত? সিলিকনের সংকরায়ন হওয়া উচিত sp, বাট অ্যাকচুয়ালি দেখবা সিলিকনের সংকরায়ন sp না। কথাটা বুঝতে পারছো? এই সূত্র অনুযায়ী সিলিকনের সংকরণ হওয়া উচিত sp, বাট সিলিকনের সংকরণ sp না। কেন না? চলো দেখাই আসো। দেখো সিলিকনের যোজনী কত বলতে পারবা? সিলিকনের যোজনী কত? সিলিকনের যোজনী কত বলতে পারবা? সিলিকনের যোজনী হচ্ছে 4 হয়ে থাকে। তা তুমি 4 মানে কি? 4টা হাত থাকবে, 4 মানে হচ্ছে 4টা হাত থাকবে সিলিকনের। তো এক হাতে একটা অক্সিজেনকে ধরবে, এক হাতে একটা অক্সিজেন ধরবে, এক হাতে একটা অক্সিজেন ধরবে, এক হাতে এখানে একটা অক্সিজেন ধরবে। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। দেখবা অক্সিজেন একটা করে হাত বাড়াই দিবে, অক্সিজেন একটা করে হাত বাড়াই দিবে, দেখবো অক্সিজেন একটা করে কি করবে? হাত বাড়াই দিবে। কেমন? একটা হাত এখানে বাড়াই দিছে, তো এই প্রতিটা হাতে আবার সিলিকন যুক্ত হবে, প্রতিটা হাতে আবার সিলিকন যুক্ত হবে, প্রতিটা আবার 4টা করে হাত থাকবে। এখানে অক্সিজেন, আবার এখানে দেখবা সিলিকন। মানে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটা একটা দৈত্যাকার অণু। সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটা কি একটা কি অণু বলো তো? একটা দৈত্যাকার অণু। মনে রাখবা এটা, এটা আমরা পড়াবো যে সিলিকন ডাইঅক্সাইড কি হয়ে থাকে? একটা দৈত্যাকার অণু হয়ে থাকে। দেখবো এখানে অক্সিজেন, দেখবে এখানে সেম ভাবে আমি যদি দেখাই তোমাকে, ধরো এরকম, তাহলে একটা কাজ করি আগে এটা ছোট করে ফেলি একটু করে, কেমন? ওকে, দেখবা এরকম একটা দৈত্যাকার অণু গঠন হয়েছে,
বুঝছো? দেখো তো বুঝছো কিনা। এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের মূল যৌগ। দেখো ভালো করে বুঝো, এই যে এখানে একটা অক্সিজেনে হাত দাও, এখানে একটা অক্সিজেনে হাত দিয়ে দাও, মানে দেখো যৌগটা কিন্তু আঁকাটা সহজ। দেখো মানে জিনিসটা কি, এখানে তুমি যদি সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটা একটা দৈত্যাকার একটা বড় পলিমার যৌগ গঠন করে আসলে সিলিকন ডাইঅক্সাইডটা। এখন তুমি যদি লক্ষ্য করো এই সিলিকনের সিগমা বন্ধন কয়টা আছে বলতে পারবা? এই সিলিকনের সিগমা বন্ধন কয়টা আছে বলতে পারবা? দেখো তো এই সিলিকনটার একটা সিলিকনের সিগমা বন্ধন কয়টা আছে দেখো, এই যে 1 2 3 4। তাহলে সিলিকনের ক্ষেত্রে এক্স কত হবে বলো তো? এখানে সিলিকনের জন্য এক্স কত হবে? এক্স ইকুয়াল আসবে 4। তাহলে এটার অ্যাকচুয়ালি সংকরণ কীরকম? sp3 টাইপের। তার মানে সূত্র কিন্তু বলতেছে sp, সূত্র বলতেছে sp। এই জন্যই তো বললাম যেটা সব যোগে অ্যাপ্লাই করা যায় না, দুই একটা যোগে ভুল আসে, এবং এই একটা যৌগ আমাদের যেটা বইতে আছে সেটা কি? সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে সিলিকন ডাইঅক্সাইডের সংকরায়ন sp না কেন, ব্যাখ্যা করতে পারবা না এরকম করে চিত্র এঁকে? বলো তো একটু ব্যাখ্যা করতে পারবা? আমাকে একটু জানাও যে এটা ব্যাখ্যা করতে পারবা কিনা। হ্যাঁ, আশা করি ব্যাখ্যা করতে পারবা। তাহলে এটা তুলে হয়েছে, সবাই তুলে ফেলো। তুলে হইলে আমাকে বলো, নেক্সটে আমরা যাবো। তুলে হইলে একটা আমাকে সবাই জানাও, তুলে হইলে একটা আমাকে জানাও সবাই। ওকে, বুঝছো, ভেরি গুড। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলছো? ভাইয়া অক্সিজেন যুক্ত হলে 2টা 4টা তাহলে আসলো কিভাবে? মানে এটার অ্যাকচুয়ালি মানে যৌগটার এই সিলিকন ডাইঅক্সাইড আসলে এরকম আকারে থাকে, যে সিলিকন ডাইঅক্সাইড এন এই আকারে থাকে। মানে শুধু সিলিকন SiO2 তুমি পাবা না আসলে, SiO2 এন আকারে থাকবে। এটা পলিমার যৌগ, বুঝছো? এটা একটা কি যৌগ বলো তো? পলিমার যৌগ। এটা যোজনী বেশি হবে, মানে এটা ব্যতিক্রমধর্মী একটা যৌগ। এটা বিশাল একটা দৈত্যাকার অণু গঠন করে, বুঝছো? এগুলো আমরা পড়াবো, এগুলো আমরা পড়াবো। এই যে ফেসবুকে লাইভ চলতেছে তো ভাই, এই যে দেখো ফেসবুকে লাইভ চলতেছে, আমি দেখতেছি তো এখানে ফেসবুকে লাইভ চলতেছে। চলো নেক্সটে যাই, আসো নেক্সটে আসো, আলোচনা করি। নেক্সটে চলো আমরা যাই। ব্যাকগ্রাউন্ডে কিসের সাউন্ড? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই যে আমার মাত্র কারেন্ট আসছে, এখন আইপিএসটা অন হয়েছে জন্য ওইটার আইপিএস এর সাউন্ড। একটু করে কনসিডার করি ওইটা। চলো এখন আমরা আলোচনা করবো আমাদের ভিএসইপিআর থিওরি। ভিএসইপিআর থিওরি, এটার স্টার মার্ক দাও, এটার স্টার মার্ক দাও। এটা খুবই সোজা বাট অনেক ইম্পর্টেন্ট বোঝার জিনিস। প্রথম কথা, এখান থেকে প্রথম যে কোয়েশ্চনটা আসে সেটা হচ্ছে এটার পূর্ণরূপ কি। এই পূর্ণরূপটা অনেক বেশি আসে। দেখো পূর্ণরূপ জিনিসটাকে লিখে আসো, ভিএসইপিআর। এটার পূর্ণরূপ হচ্ছে ভ্যালেন্স, ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল ইলেকট্রন, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, পেয়ার রিপালশন থিওরি। তাহলে এটার পূর্ণরূপ মনে থাকবে, পূর্ণরূপ মুখস্থ করতে হবে। ভিএসইপিআর এর পূর্ণরূপ কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। কি বলতো? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এখন আমরা যদি এটা দেখতে চাই যে আমাদের যে একটা যৌগের আকৃতি, এটা 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি মনে রাখবো আমরা? আমাদের যে যৌগের আকৃতি সেটা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে বলো তো? 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। একটা হচ্ছে কি? হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, মানে কোন টাইপের সংকরায়ন, sp3 নাকি sp2 নাকি sp3d, এগুলোর উপর ডিপেন্ড করে। আরেকটা ডিপেন্ড করে লন পেয়ার আছে কিনা বা মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা, এটার উপর ডিপেন্ড করে, লন পেয়ারের উপরে ডিপেন্ড করে। আরেকটা ডিপেন্ড করে মৌলের ইলেকট্রোনেগেটিভিটির উপরে। কিসের উপর ডিপেন্ড করবে? মৌলের ইলেকট্রোনেগেটিভিটির উপরে। কিভাবে এগুলোর উপর ডিপেন্ড করে সেটা তো আমি এখনো পড়াই নেই, সামনে পড়াবো। হাইব্রিডাইজেশনের সম্পর্কে হালকা আইডিয়া দিছি, বাট বাকিগুলো তোমাকে এখনো পড়াই নেই, সামনে পড়াবো। একটু করে এটা আগে বুঝো। তাহলে তোমাকে যদি কোয়েশ্চন করে একটা যৌগের আকৃতি কয়টা বিষয়ের উপর নির্ভর করে, তুমি বলবা একটা যৌগের আকৃতি হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করে, লন পেয়ারের উপর নির্ভর করে, আর মৌলের ইলেকট্রোনেগেটিভিটি এটার উপর ডিপেন্ড করে। কেমনে ডিপেন্ড করে সেটা আমি এখন পড়াবো। আচ্ছা, একটা জিনিস যদি তোমাকে আমি বলি, ধরো এখানে একটা আমি এ পরমাণু নিলাম, এখানে ধরো একটা বি পরমাণু নিলাম, ধরো এটা এ, এটা ধরো বি, আর এটাও ধরো বি। ধরো এখানে একটা বি দিলাম আমি। বলো তো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? এখানে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? তুমি বলবা সেন্ট্রাল অ্যাটম হবে হচ্ছে ভাই এ। এখন ধরো এটার উপর আমি একটা এই লন পেয়ারকে দিয়ে দিলাম, এখানে ধরো একটা লন পেয়ার দিলাম। আচ্ছা, এখানে একটা লন পেয়ার ধরো দিলাম, ধরো এখানে দিলাম লন পেয়ারটাকে। আমাকে একটা জিনিস বলো, এই যে এখানে যে ইলেকট্রনগুলো যেটা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি লন পেয়ার। আবার এখানেও তো ভাই 2টা ইলেকট্রন আছে না, খেয়াল করে দেখো, এই বন্ধনের মধ্যে 2টা ইলেকট্রন থাকে না? বন্ধনের ইলেকট্রনগুলোকে কেউ কি বলে বলতে পারবা? তোমাদেরকে পড়াইছিলাম, মুক্ত যদি ইলেকট্রনকে বলে লন পেয়ার, বন্ধনের ইলেকট্রনকে বলে বন্ড পেয়ার, পড়াইছিলাম তোমাদেরকে। তাহলে এইখানে যে 2টা ইলেকট্রন আছে, এখানে যে 2টা ইলেকট্রন আছে, এদেরকে আমরা বলবো বন্ড পেয়ার। ভালো করে বুঝো, এদেরকে আমরা তাহলে কি বলবো? এদেরকে আমরা বলবো বন্ড পেয়ার। দেখো এলপির পরিচয় কি? এলপি মানে হচ্ছে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন, যেটা বন্ধনে অংশগ্রহণ করে নাই।
আর বন্ধনে যে ইলেকট্রন অংশগ্রহণ করে তাকে বলে বন্ড পেয়ার বা বিপি। বুঝছো? আচ্ছা, এখন আমাকে বলো তো, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? কেউ বলতে পারবা? বিকর্ষণ হবে। তাহলে তুমি জিনিসটা, এই ভিএসিপিআর থিওরি কি বলে জানো? ভিওসিপিআর থিওরি তোমাকে বলে যে সব, তাহলে এখানে দেখো 3 ধরনের বিকর্ষণ তুমি পাবা। এখানে 3 ধরনের বিকর্ষণ পাবা। কি কি বিকর্ষণ বলো তো? এই যে লন পেয়ার ইলেকট্রনগুলা, লন পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করবে না। দেখো এখানে 3 ধরনের বিকর্ষণ তুমি পাবা। কেমনে, কি কি বিকর্ষণ আমি তোমাকে বলি আসো। তুমি বলছো ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, তাহলে এখানে 3 ধরনের বিকর্ষণ হবে। এখানে কয় ধরনের বিকর্ষণ পাবা? এখানে তুমি 3 ধরনের বিকর্ষণ পাবা। এখানে তুমি 3 ধরনের বিকর্ষণ পাবা। কি কি বিকর্ষণ চলো দেখাই। এক নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান হইলো এই যে লন পেয়ার যে ইলেকট্রনগুলো আছে, এই লন পেয়ার পরস্পর বিকর্ষণ হবে। দেখো এই লন পেয়ারের ইলেকট্রনগুলো এই লন পেয়ার ইলেকট্রনকে কি করবে? পরস্পর বিকর্ষণ করবে। এই জন্য আমি যখন আঁকছি, আমি কিন্তু এই লন পেয়ারটাকে এই জায়গাতে কিন্তু দিই নাই। দেখছো এই লন পেয়ারটাকে আমি কোথায় দিছি? দেখো অপোজিটে দিছি, কারণ এদের মধ্যে বিকর্ষণ হবে। বিকর্ষণ হয়ে কি হয়ে যাবে? অপোজিটে চলে আসবে। অপোজিট বলতে কিরকম বোঝাচ্ছি? ধরো কথার কথা, যে আমরা যদি চিন্তা করি, ধরো এটা একটা আমার পরমাণু, দেখা যাবে একটা লন পেয়ার যদি এই পাশে থাকে, আরেকটা লন পেয়ার কোন পাশে থাকবে বলো তো? আমার মুখের পাশে, মানে একটার অপোজিটে থাকবে। কথাটা বুঝতে পারছো? লন পেয়ার কি হবে? বিকর্ষণ হবে। সেকেন্ড, দেখো তো সেকেন্ড বিকর্ষণ কোনটা হবে? এই লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যেও কিন্তু কি হবে? বিকর্ষণ হবে। লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যেও কি হবে? বিকর্ষণ হবে। আর 3 নাম্বার আরেকটা বিকর্ষণ আছে, এই বন্ড পেয়ার বিকর্ষণ। মানে বুঝো জিনিসটা, দেখো আমি আরেকবার বুঝাই বলি। এখানে যে লন পেয়ার ইলেকট্রনগুলো আছে, এরা একে অপরকে বিকর্ষণ করবে। আবার এই লন পেয়ার আর বন্ড পেয়ার, এরাও পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আবার এখানে যে বন্ড পেয়ার এরাও পরস্পরকে কি করবে বলো তো? বিকর্ষণ করবে। তাহলে 3 ধরনের যে বিকর্ষণ হবে সেটা কি সবাই বুঝতে পারছি? আমাকে বলো তো। তাহলে 3 ধরনের বিকর্ষণ আছে, এটা কি সবাই বুঝতে পারছো? 3 ধরনের বিকর্ষণ আছে, এটা কি সবাই বুঝতে পারছো? ওকে, এইবার বিএসিপিআর থিওরি তোমাকে বলে যে কোন ধরনের বিকর্ষণের মানটা সর্বোচ্চ হবে। আরেকটা জিনিস তুমি আমাকে বলো, একটা যৌগ সে কি চেষ্টা করবে? সে স্টেবল হওয়ার চেষ্টা করবে। তাহলে বিকর্ষণ বেশি হইলে স্টেবল হবে নাকি বিকর্ষণ কম হইলে স্টেবল হবে বলো তো? বিকর্ষণ বেশি হইলে যৌগটা স্টেবল হবে নাকি কম হইলে? ডেফিনেটলি কম হইলে, কারণ বিকর্ষণ যদি বেশি হয় তাহলে যৌগটা পুরো আনস্টেবল থাকবে। তাই প্রত্যেকটা যৌগ চেষ্টা করে যেন বিকর্ষণটা মিনিমাম হয়। তাহলে যৌগে গঠনের শর্ত কি? তাহলে যৌগ গঠনের শর্ত হচ্ছে বিকর্ষণকে মিনিমাম হইতে হবে। তাহলে যৌগ, এটার তাহলে যৌগ গঠন, এর শর্ত কি? এর শর্ত হচ্ছে বিকর্ষণ মিনিমাম হতে হবে। বিকর্ষণ মিনিমাম হতে হতে হবে, এটা হচ্ছে যৌগ গঠনের শর্ত। এখন ভিএসিপিআর থিওরির কাজ কি? ভিএসিপিআর থিওরি তোমাকে বলে যে কোন ধরনের বিকর্ষণের মানটা সর্বোচ্চ। বিএসিপিআর থিওরি তোমাকে কি বলে আমি তোমাকে বলি। দেখো বিএসিপিআর থিওরি আমাদেরকে কি বলে? বিএসিপিআর থিওরি আমাদেরকে বলে যে লন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ আছে না, কোনটার বিকর্ষণ? লন পেয়ারের যে বিকর্ষণ আছে সেটা সর্বোচ্চ হয়ে থাকে। পরে হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, আর এরপরে হচ্ছে বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ। মানে জিনিসটা বুঝো, এই লন পেয়ার যে ইলেকট্রন, এদের মধ্যে যে বিকর্ষণ, এটা সর্বোচ্চ হয়ে থাকে। এরপরে এইটি বিকর্ষণের মানটা এর থেকে কম। লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের মানটা এর থেকে কম, আর বন্ড পেয়ারের মানটা একদমই কম। বুঝতে পারছি আমরা নাকি বুঝি নাই? তাহলে বিএসিপিআর থিওরি আমাকে কি বলে যে কোন ধরনের বিকর্ষণের মান বেশি হবে আর কোনটার কম হবে সেটা বোঝায়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যে লন পেয়ার বিকর্ষণের মান বেশি হয়েছে কেন? দেখো লন পেয়ারগুলো তো কোনো বন্ডের মধ্যে নাই, তাহলে এটা ধরো একদম ফ্রি হ্যান্ডে আছে। মানে ধরো ফ্রি হ্যান্ড বলতে কি বোঝাচ্ছে? এটা তো কোনো বন্ডের মধ্যে নাই, বন্ডেড না কিন্তু জিনিসটা। তাহলে এরা কিন্তু ফাইট করতে পারবে বেশি, মানে বিকর্ষণ করতে পারবে বেশি। এই জন্য বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হয় বেশি। এটাই হচ্ছে ভিএসিপিআর থিওরি। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জাস্ট একটুকু মনে রাখবা যে এইটার বিকর্ষণ, এই বিকর্ষণের ক্রমটা মনে রাখতে হবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা? বুঝো নাই? ওকে ওকে, আমরা আসতেছি। দেখো বুঝাচ্ছি আমি, টেনশন নিও না। ধরো আমি যদি তোমাকে কোয়েশ্চন করি যে ফার্স্ট অফ অল একটা কথা দেখো, ধরে আচ্ছা এখানে একটু করে দেখাই, দাঁড়াও এটা এই পেজটা চলো একটু কপি করি, তারপর দেখাচ্ছি। এটাকে চলো একটু করে আমি মুছে দিই। ওকে, দেখি আমাকে বলো, ধরো তুমি এখানে এ আছে একটা, কথার কথা এখানে একটা এ আছে, তারপর ধরো এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, ধরো এখানে একটা লন পেয়ার দিলাম। ওকে, ভালো কথা। বলো তো এই যৌগটা এইভাবে কি স্টেবল হতে পারবে?
এই যৌগটা এভাবে কি স্টেবল হতে পারবে? এই যৌগটা তোমার কি মনে হয় এই যৌগটা এভাবে স্টেবল হতে পারবে? না। কেন পারবে না আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো, যদি এই লন পেয়ারটা না থাকতো, যদি এই লন পেয়ারটা না থাকতো, তাহলে কি হতো? তাহলে দেখো, ধরো এখানে এ, তারপর এখানে ধরো বি, এখানে ধরো বি, তাহলে এই যৌগটা স্টেবল হইতো। কেন স্টেবল হইতো? কারণ তখন দেখো এখানে একটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এটাও একটা বন্ড পেয়ার ইলেকট্রন। এরা দেখো পরস্পরের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখানে পরস্পরের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বন্ড। এই দেখো একটা জিনিস আছে আমরা যেটাকে বলি বন্ধন কোণ, দুইটা বন্ধনের মধ্যবর্তী কোণ, এটাকে আমরা বলি বন্ধন কোণ, এটাকে আমরা বলি বন্ধন কোণ, এটাকে আমরা বন্ড অ্যাঙ্গেল বলি, যেটাকে আমরা সংক্ষেপে আসলে বি ডট এ দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? বি ডট এ দিয়ে লিখবো। তাহলে যদি এখানে লন পেয়ার না থাকে, এখানে কিন্তু কোনো লন পেয়ার নেই, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে এটা কারেক্ট স্ট্রাকচার। এখানে কিন্তু এর উপর কোনো লন পেয়ার নাই। বাট প্রবলেমটা কখন হবে? এই লন পেয়ার আসলে এখানে তো দুইটা বন্ড পেয়ার আছে, দেখো এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে। তাহলে তখন কি হবে বলো তো? তখন এই লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে। দেখো, তাহলে এখানে লন পেয়ার, এটা ধরো বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, তাহলে এখানে কি হবে? তখন এদের মধ্যে বিকর্ষণ হবে। তো বিকর্ষণ হওয়ার ফলে কি হবে বলো? এখানে দেখো তুমি বলতে পারো যেখানে তো এই বন্ড পেয়ারের মধ্যে তো বিকর্ষণ হবে, বলো তো কোনটা জয়ী হবে? আমরা জানি লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের মানটা কার থেকে বেশি? বন্ড পেয়ার থেকে বেশি। তাহলে কে জয়ী হবে? ধরো এটাকে ঠেলতেছে, এরা বিকর্ষণ করবে, এরা বিকর্ষণ করবে, আবার এরাও বিকর্ষণ হবে, বাট কোনটা বেশি স্ট্রং? এটা বেশি স্ট্রং না? তখন এটাকে ঠেলা দিবে, নিচের দিকে ঠেলা দিবে, আলটিমেটলি নিচের দিকে ঠেলা দিবে। ফলে এই যোগের স্ট্রাকচার কিরকম হয়ে যাবে জানো? এই যোগের স্ট্রাকচার হয়ে যাবে, দেখবে এরকম এ, তারপর দেখবে এখানে বি, তারপর দেখবে এখানে বি, দেখবে এখানে লন পেয়ারটা এখানে আছে, তখন বন্ড পেয়ারগুলো এখানে আছে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো এটার স্ট্রাকচারটা কেন এরকম হয়েছে? কারণ কি, এখানে কন্টিনিউয়াসলি এটা ধাক্কা দিচ্ছে। এই যে লন পেয়ার বন্ড, এই যে দেখো এই যে লন পেয়ার আছে, এই লন পেয়ারটা তো এটাকে কি করবে? ধাক্কা দিবে নিচের দিকে, এটা লন পেয়ার ধাক্কা দিবে নিচের দিকে, এটা তাহলে এখানে নিচে নেমে গিয়ে এমন একটা অবস্থানে আসবে যেন বিকর্ষণটা মিনিমাম হয়, এমন একটা অবস্থানে আসবে যেন বিকর্ষণটা কি হয়? মিনিমাম হয়। আরেকবার রিক্যাপ করতেছি। দেখো এখানে এর উপরে কোনো লন পেয়ার নাই, তাহলে লন পেয়ার না থাকলে এখানে শুধুমাত্র কোন ধরনের বিকর্ষণ থাকবে বলো তো? এই যৌগটাতে শুধুমাত্র কয় ধরনের বিকর্ষণ তুমি পাবা? এই যৌগটাতে বলতে পারবা কেউ? এই যোগে শুধুমাত্র কয়টা বিকর্ষণ পাবা? কয় ধরনের বিকর্ষণ পাবা এই যোগে? একটাই, একটা মাত্র বিকর্ষণ পাবা এই যোগে, সেটা হচ্ছে কোনটা? বন্ড পেয়ার বিকর্ষণ। এখানে শুধুমাত্র কোনটা বিকর্ষণ থাকবে? বন্ড পেয়ার বিকর্ষণ। এই যোগে শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে। তখন তো কোনো প্যারা নাই, কারণ এরা দেখো এই দুইটা বন্ড পেয়ারই পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে বিকর্ষণটা মিনিমাম হবে এই স্ট্রাকচারে থাকলে। কিন্তু যদি ঝামেলাটা কখন হবে? যদি এখানে একটা লন পেয়ার চলে আসে। একটা লন পেয়ার আসলে এখানে দুই ধরনের বিকর্ষণ, একটা হচ্ছে লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, একটা হচ্ছে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ। বাট কোন বিকর্ষণটা বেশি হয় বলতো? কোনটা বেশি শক্তিশালী? লন পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ বেশি শক্তিশালী। তখন কি হবে দেখো ভালো করে বুঝো, তখন এ বলবে আমি বেশি স্ট্রং, তাহলে তুমি এদিকে নিচে নামো, এ তখন এটাকে নিচে নামাই দিবে, তাহলে দেখো তখন নিচে এটার কারণে এগুলো নিচে নেমে গেছে, দেখো এই বন্ডগুলো নিচে নেমে গেছে। আবার বেশি নামতে পারবে না, কারণ এদের মধ্যে তো বিকর্ষণ হবে। এই জন্য যৌগটা এমন একটা জায়গায় গিয়ে মানে স্থায়ী হবে যে জায়গায় বিকর্ষণের মানটা লোয়েস্ট হবে বা মিনিমাম হবে। বুঝছো স্ট্রাকচারটা নাকি বুঝো না? এবার বলো তো বুঝছো কিনা? এই জিনিসটা কি বোঝা গেছে সবার? আশা করি বুঝতে পারছো। আরও দেখবো জিনিসগুলো আমরা। তার মানে যদি লন পেয়ার চলে আসে তাহলে কিন্তু লন পেয়ারটা কিন্তু কি করে বলতো? লন পেয়ারটা কিন্তু যৌগের স্ট্রাকচারকে চেঞ্জ করে দেয়। এই জন্যই বলছি দেখো একটা জিনিস, যে তোমার যৌগের আকৃতি কিন্তু হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, একই সাথে লন পেয়ারের উপরেও কিন্তু ডিপেন্ড করে। ইলেকট্রোনেগেটিভিটির উপর কীভাবে ডিপেন্ড করে সেটা এখনো পড়াই নেই, আশা করি আমি একটু পরে পড়াবো তোমাদেরকে। চলো, আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা একটু করে বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলার চেষ্টা করি। তাহলে বন্ড অ্যাঙ্গেল অলরেডি আমি ব্যাপারটা তোমাকে বুঝে আসছি কীরকম, যে বন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে ধরো এখানে যদি এ হয়, ধরো যাক এখানে যদি একটা বি থাকে, আর এখানে ধরো যদি একটা বি থাকে, আর এখানে ধরো লন পেয়ার আমরা দিলাম, দেখো এই দুইটা এখানে একটা, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, দেখো এটা একটা বন্ড, আবার এটা একটা বন্ড। এই দুই বন্ডের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বন্ড অ্যাঙ্গেল। তাহলে দুই বন্ডের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ তাকে আমরা বন্ড অ্যাঙ্গেল বা সংক্ষেপে আমরা বি ডট এ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাকে বুঝে আসো। ধরো আমি এখানে এটাকে তিন ধরনের আমি যৌগ আঁকতেছি। কয় ধরনের যৌগ? তিন ধরনের যৌগ। মনোযোগ দিয়ে লক্ষ্য করে আসো। ধরো আমি তিন ধরনের যৌগকে এখানে আঁকতেছি, তিন ধরনের জিনিসপত্র আমরা এখানে আঁকতেছি। একটা আঁকলাম, দুইটা আঁকলাম, তারপরে ধরো এখানে আমি আরেকটা আঁকলাম। ওকে, ভালো কথা। তো আমি একটা কাজ করি, এটাকে বন্ড না লিখে শুধুমাত্র বি ডট এ দিয়ে লিখি বন্ড অ্যাঙ্গেলটাকে।
ওকে, তাহলে এখানে শুধুমাত্র আমরা বি ডট এ দিয়ে লিখতেছি। এটা হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেল, এটা আমাদের বন্ড অ্যাঙ্গেল, এটা আমাদের এখানে বন্ড অ্যাঙ্গেল। ওকে, ভালো কথা। এখন একটু করে বুঝিয়ে আসো। ধরো আমি এই এর উপরে একটা প্লাস চার্জ দিলাম, আবার এখানে আমি এর উপরে লন পেয়ার দিলাম, আবার এর উপর ধরো আমি এখানে নেগেটিভ চার্জ দিলাম। ভালো করে বুঝিয়ে আসো, ভালো করে বুঝিয়ে আসো। এইবার আমাকে বলো তো, এইখানে তো এখানে দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে, এই জায়গায় কিন্তু দুইটা ইলেকট্রন থাকবে, এই জায়গায় দুইটা ইলেকট্রন আছে। বলো তো এখানে বন্ড অ্যাঙ্গেলের মান বাড়বে না কমবে? এখানে বন্ড অ্যাঙ্গেলের মান বাড়বে না কমবে? কেউ বলতে পারবা? এখানে বাড়বে। কেন বাড়বে জানো? কারণটা হইলো দেখো, এ তো নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এ কিন্তু পজিটিভকে আকর্ষণ করবে। তখন কি হবে জানো? আর এটাকে আকর্ষণ করার জন্য এইখানের ইলেকট্রনগুলো এদিকে চলে যেতে চাইবে, এখানে ইলেকট্রনগুলো এই বন্ডগুলো এখানে চলে যেতে চাইবে, না বন্ড এখানে এভাবে প্রসারিত হবে। এর ফলে কি হবে? বন্ড অ্যাঙ্গেলের মানটা বেশি হবে। এর ফলে কি হবে? বন্ড অ্যাঙ্গেলের মানটা এখানে বেশি হবে। বুঝতে পারছো? ওই যে আকর্ষণের কারণে, আকর্ষণের কারণে দেখো এখানে পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এরা এটাকে আকর্ষণের কারণে এদিকে চলে যেতে চাইবে, তাই এখানে বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। কিন্তু এখানে দেখো তো, এ লোক কিন্তু লন পেয়ার, এ কিন্তু এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। এখানে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো কি করবে? বিকর্ষণ করবে। তাই এদিকে ঠেলতে চাইবে, ঠেলতে চাইবে, নিচের দিকে নামাইতে চাইবে। তাহলে এখানে কি বন্ড অ্যাঙ্গেল বাড়বে না কমবে? এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল কমবে। এই জায়গাতে তুমি যদি লক্ষ্য করো এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল কমবে। সেম ঘটনা এখানেও ঘটবে। দেখো এই যে তুমি এখানে নেগেটিভ চার্জ দাও, এখানে তো ইলেকট্রনগুলো চার্জ হচ্ছে নেগেটিভ, এই ইলেকট্রনগুলো চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে এই নেগেটিভ নেগেটিভ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর বিকর্ষণ কারণে কি হবে এখানে বলো তো? এগুলো চেপে যাবে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কম হবে। বুঝা গেছে বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা? তাহলে বলো তো বন্ড অ্যাঙ্গেল বেশি কখন হয়? বন্ড অ্যাঙ্গেল বেশি কখন হবে? যদি যদি কি হয়? যদি তোমার পজিটিভ চার্জ থাকে। বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো নাকি বুঝো নাই? এই তিনটা সিনারিও কি বোঝা গেছে? যদি বুঝে থাকো আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। সেটা হলো, আমি ধরো তোমাকে তিনটা জিনিস দিচ্ছি এখানে। ধরো আমি বললাম বন্ড অ্যাঙ্গেলের ক্রম করো কার কার মধ্যে। ধরো যাক আমার কাছে NO2 আছে, NO2 প্লাস লিখলাম, তারপর ধরো শুধু NO2 লিখলাম, আর ধরো NO2 মাইনাস লিখলাম। বলো তো কোনখানে বন্ড অ্যাঙ্গেলের মান সর্বোচ্চ হবে? কোনটাতে বন্ড অ্যাঙ্গেলের মান সর্বোচ্চ হবে? কোনটাতে বন্ড অ্যাঙ্গেলের মান সর্বোচ্চ হবে? এই প্লাসটাতে, প্লাসটাতে সর্বোচ্চ হবে। তারপর হচ্ছে যে এটা হবে, এরপর এটা হবে। বুঝতে পারছো? এরকম কিন্তু MCQ থাকে, এটা কিন্তু বুয়েটে আসা একটা MCQ। সো তুমি যদি টপিকটা পড়ো বা টপিকটা বুঝো তাহলে তোমার দেখবে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা সবার তুলে ফেলো। এখন আমরা সিকিউতে যা যা আছে সেটা আমরা দেখবো। সিকিউতে কী টাইপের কোয়েশ্চেন আছে সেটা আমরা এখন দেখবো। এটা তোলা হয়েছে সবার? তাহলে আমরা এখন আলোচনা করবো বিভিন্ন যৌগের গঠন গঠন নিয়ে। তুলে ফেলো, তো তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে হলে আমাকে বলো। যাই নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। কেমন? আশা করি তোমরা তুলে ফেলছো। বন্ড অ্যাঙ্গেলে মান থাকে না? হ্যাঁ থাকবে, আমরা দেখাবো বন্ড অ্যাঙ্গেলে মান কত হবে। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে আমরা এখন আলোচনা করবো ফার্স্টে ওই যে ধরো এসপি সংকরায়ন নিয়ে। যেমন এসপি সংকরায়ন কার হয়? যে প্রথম যে যৌগটা আলোচনা করতে পারি আমরা সেটা হলো আমার বেরিলিয়াম ক্লোরাইড। দেখো BeCl2, তুমি চাইলে এক্স বের করতে পারো। BeCl2 তুমি চাইলে এটার এক্স বের করতে পারো। দেখবে x = 2 আসবে। তার মানে x = 2 আসা মানে এখানে কোন ধরনের সংকরায়ন আছে? এসপি সংকরায়ন আছে। আচ্ছা, এসপি সংকরণে তুমি স্ট্রাকচার নর্মালি জানো। এখানে কি হয়? বেরিলিয়াম সরল রৈখিক হয়ে থাকে। তার মানে এই জায়গায় আমার একটা Cl থাকবে, আর এই জায়গায় একটা Cl থাকবে, এই জায়গায় একটা Cl থাকবে। এখন এটা তো আমি এখান থেকে আমি চলে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করি। বলো তো এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল মানে কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এই দুইটা বন্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ডেফিনেটলি এটা হবে 180 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এখানে 180 ডিগ্রি হবে। বলো তো এখানে তাহলে এই সংকরায়নটা কী টাইপের সংকরায়ন? এসপি সংকরায়ন। বলো তো এখানে জ্যামিতিক গঠনটা কীরকম হবে? জ্যামিতিক গঠন বা যৌগের গঠন এটা হবে সরল রৈখিক। এখানে যৌগের গঠন কি হবে? সরল রৈখিক হবে বা লিনিয়ার হবে, বা লিনিয়ার হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এগুলো আমরা প্রাইমারি কিছু ইনফরমেশন এগুলো থেকে বের করলাম। বাট পরীক্ষায় তুমি কিভাবে লিখবা? পরীক্ষায় তোমাকে বলতে পারে এভাবে যে BeCl2 এর গঠন সংকরায়নের আলোকে আলোচনা করো। তখন তুমি কিভাবে লিখবা? তখন তুমি এরকম ফার্স্টে আগে BeCl2 লেখার পরে ওই এক্সটাকে ফর্মুলা দিয়ে বের করবা। পরে বলবা যেহেতু x = 2 আসছে তাহলে sp সংকরায়ন হবে। পরে কি করবা? এই যে কেন্দ্রীয় মৌলক, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়ামের তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা লিখবা। তাহলে কীরকম হবে দেখো তো, এখানে হবে 1s2 2s2, এখানে তো 2p আছে, তাহলে এখানে 2px0, তারপর হচ্ছে 2py0, তারপর হচ্ছে 2pz0। বলো তো এখানে কোন টাইপের সংকরায়ন? এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কি করতে হবে তোমাকে? এখানে আগে উত্তেজিত করতে হবে না বেরিলিয়ামটাকে, কারণ এই যে অর্ধপূর্ণ অরবিটাল লাগবে। তাহলে তুমি কি করবা? তো কারণ ওই বন্ড গঠনের জন্য অর্ধপূর্ণ অরবিটাল লাগবে। তাহলে তুমি কি করবা? এখন বেরিলিয়ামটাকে উত্তেজিত করো।
উত্তেজিত করলে কী হবে বলো তো এখানে? এটা হয়ে যাবে 1s2, এটা হয়ে যাবে 2s1, এটা হয়ে যাবে 2px1। এই একটা ইলেকট্রন জাম করে এখান থেকে এখানে চলে যাবে, আর এইটা এটার মধ্যে থাকবে। এটা কি হবে? এটা এটার মধ্যে থাকবে। এবার বলো এখানে কি ধরনের সংকরায়ন? এখানে হচ্ছে sp সংকরায়ন। তাহলে কয়টা s আর কয়টা p কে মিশাবা? কয়টা s আর কয়টা p কে মিশাবা? একটা s আর একটা p কে মিশাবা। তারপর লিখবে এখানে এরকম যে একটি s ও একটি p মিশ্রিত করে পাই, একটি p মিশ্রিত করে পাই। তাহলে কি পাবা? দেখো এই দুটাকে মিক্সচার করবা, বাকিগুলোতে মিক্সচার করবা না। তাহলে দেখো এখানে কি পাবা? এই যে 1s কে তো কোনো ধরনের কিছু করো নাই, তাহলে 1s যেমন আছে তেমনই থাকবে। এখানে কি হবে? এখানে হবে 2 ψ1 পাবা একটা, তারপর এটা পাবা 2 ψ2, কারণ এখানে সংকরিত অরবিটাল কটা পাবা? দুইটা পাবা। তারপর এখানে পাবা 2p, এগুলোকে কিছু করো নাই, তাহলে y0, এটা 2p z0 থাকবে। আর এখানে একটা একটা করে ইলেকট্রন, তাহলে এখানে একটা ইলেকট্রন দাও, এখানে একটা ইলেকট্রন দাও। এতটুকু কি সবাই বুঝতে পারছো? এটা গতকালকের পড়া। এতটুকু কি সবাই বুঝতে পারছি? আমরা এগুলো গতকালকের পড়া। এতটুকু কি সবাই বুঝতে পারছি? বন্ধন কোণ 180 ডিগ্রি কেন? কারণ স্ট্রাকচার যে সরল রৈখিক, এখানে তো স্ট্রাকচার কোনো লন পেয়ার নেই। ওকে, এতটুকু যদি বুঝতে পারি, এবার কি করব? এবার আমরা দেখাবো এখানে যে আমি তাহলে একটা এসকে নিলাম, কারণ একটা এস মিশাইছি, আর একটা পি, কোন পিটাকে মিশাইছি? পিএক্সকে মিশাইছি। তাহলে এটা পিএক্সকে মিশাইছি। তাহলে এটা ছিল আমার কাছে হচ্ছে একটা 2s, এটা ছিল হচ্ছে আমার কাছে একটা 2px ছিল। এটাকে মিশাইছি। মিশানোর পর আমরা কি পাইছি এখানে? এখানে আমরা পাইছি বেরিলিয়াম, যার এর সংকরায়নটা হচ্ছে sp, তাহলে সরল রৈখিক হবে। আর সংকরিত অরবিটাল হবে দুইটা, এটা একটা সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল। শেষ। এই চিত্রটা এভাবে আঁকবা আগে, এই চিত্রটা এভাবে আঁকবা। এবার দেখো তো বেরিলিয়ামের সাথে কে যুক্ত আছে? বেরিলিয়ামের সাথে যুক্ত আছে ক্লোরিন। তাহলে বলো তো ক্লোরিনের কোন অরবিটালটা বা কোন উপশক্তি স্তরটা বেরিলিয়ামের সাথে যুক্ত হবে? ক্লোরিনের কোন উপশক্তি স্তরটা বেরিলিয়ামের সাথে যুক্ত হবে বলতে পারবা? এই যে সাকিব, তোমার কমেন্ট দেখছি তো ভাই। দেখো পি উপশক্তি স্তর যুক্ত হবে, আরও বিশেষ করে বলে 3pz যুক্ত হবে, রাইট? তাহলে তখন কি হবে দেখো। আচ্ছা, এতটুকু কি সবার তোলা হয়েছে আমাকে বলো? এতটুকু কি আর তুলো না হইলো? তুমি জায়গা ফাঁকা রাখো, কারণ আমরা অনেকগুলো যোগ দেখবো, তো তখন আমরা দেখবো জিনিসগুলো। তো দরকার জায়গা ফাঁকা রেখে বাকিটা তুমি পরে তুলে নিও। দেখো তাহলে এখন কি হবে দেখো এখানে, এই যে বেরিলিয়াম এটা তো আমার কাছে এরকম ছিল, এটা তো আমার কাছে এরকম ছিল। এখন ক্লোরিন কোন উপশক্তি স্তর দ্বারা কানেক্ট হবে? ওই যে আমাদের পি উপশক্তি স্তর দ্বারা। তাহলে পি এর স্ট্রাকচার কিরকম হয়ে থাকে? এরকম হয়ে থাকে না পি এর স্ট্রাকচার? তাহলে এটা হচ্ছে একটা ক্লোরিন, তারপর এখানে দেখো এখানে একটা ক্লোরিন দিবা, এটা দেখো পি, পি দ্বারা কানেক্ট হবে। তো সো এটাকে চলো আমি টি পাশে নিয়ে আসি, আর টি পাশে এনে শেষ। এটাই হচ্ছে BeCl2, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, শেষ। এটাই হচ্ছে BeCl2 এর স্ট্রাকচার, যেখানে বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। বোঝা গেছে BeCl2 এর স্ট্রাকচার? বলো তো একটু করে, বুঝতে পারছো কিনা সবাই? এগুলো কি বোঝা গেছে? এটাই হচ্ছে আমার কিসের চিত্র? তাহলে ফিগার। এটাই হচ্ছে আমাদের BeCl2 এর গঠন। এটাই কার গঠন? এইভাবেই তাহলে পরীক্ষায় আসলে ব্যাখ্যা করে দিবা, পারবা না? তুমি যদি লক্ষ্য করো, যখন আমরা কালকে CH4 এর গঠন দেখাইছিলাম, আমি কার্বন এখানে দেওয়ার পরে এখানে এরকম আঁকার পরে হাইড্রোজেনে কিন্তু আমি এরকম দিছি। কেন দিছি কেউ বলতে পারবা? হাইড্রোজেনে কিন্তু আমি পি এর মতো আঁকি নাই। কেন দিছি হাইড্রোজেনে গোলাকার? কারণ হাইড্রোজেনে কিন্তু 1s দিয়ে কানেক্ট হয়েছে, এই জন্য এইভাবে দিছিলাম। বাট ক্লোরিনে তো এটা পি দিয়ে কানেক্ট হয়, তাই এটাকে এইভাবে দিছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, বন্ডে গেলে মান থাকবে, বন্ডে গেলে মান দাও। যেমন এটা একটা বন্ড আর এটা একটা বন্ড, মানে বন্ডের যদি তুমি ইয়াটা দেখো, ওই কি হলো এটা, দাঁড়াও, ওকে ধরো একটা সেকেন্ড, তুমি বন্ড অ্যাঙ্গেল চাইলে তুমি মান দিতে পারবা। এই যে বন্ড অ্যাঙ্গেল যদি দেখতে চাও, তুমি এটাকে সরল রেখিকটাকে আঁকো এখানে, একটা সরল রেখা, কেমন? এটা যদিও আঁকার দরকার নেই। তাহলে এই যে দেখো এই বন্ড অ্যাঙ্গেলের মান কত এখানে? এই বন্ড অ্যাঙ্গেলের মান হবে এখানে 180 ডিগ্রি, যদিও বন্ড অ্যাঙ্গেলের মানটা দেওয়ার দরকার নেই। ওকে, চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে আমরা এখন দেখবো কার্বন ডাইঅক্সাইডের গঠন। নেক্সট এখন আমরা দেখবো যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের গঠন। ওকে, যদি তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডে কার্বন, আচ্ছা এখানে যদি এক্স বের করো কত আসে বলতে পারবা? দেখবে একটা 2 আসবে, তার মানে এটা sp সংকরায়ন। আমাকে বলো তো এখানে কার সংকরায়ন sp, কার্বনের নাকি অক্সিজেনের? এখানে কার সংকরায়ন sp, কার্বন নাকি অক্সিজেনের? এখানে কিন্তু কার্বন। আর আমি বলছি এই যে এক্স বের করার যে সূত্র, সেটা শুধুমাত্র তুমি কি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা? ওই যে কেন্দ্রীয় পরমাণুর জন্য। এটার অ্যাকচুয়ালি স্ট্রাকচার কিরকম জানো? অ্যাকচুয়ালি স্ট্রাকচার এরকম হয়, কার্বন ডাবল বোন অক্সিজেন থাকে, এখানে ডাবল বোন অক্সিজেন থাকে, এখানে একটা লন পেয়ার থাকবে, এখানে একটা লন পেয়ার থাকবে। কেন? কারণ অক্সিজেনের কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 6টা,
এখানে 2টা দিছে, আরও 4টা বাকি, যেটা লন পেয়ার আকারে থাকবে। এখানেও 2টা লন পেয়ার থাকবে। তাহলে এই কার্বনের সংকরায়ন কীরকম? তুমি বলতেছো এসপি, কেউ কি বলতে পারবা অক্সিজেনের সংকরায়ন কীরকম হবে? কেউ কি বলতে পারবা অক্সিজেনের সংকরায়ন কীরকম হবে? অক্সিজেনের সংকরায়ন কীরকম হবে জানো? অক্সিজেনটাকে তুমি ওই যে X=12 B + M দিয়ে করতে পারবা? আনসার হচ্ছে না, কারণ অক্সিজেন এখানে সাইড অ্যাটম। অক্সিজেনটা কীভাবে করতে হবে? ওই যে নর্মাল যে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। যেমন এখানে সিগমা বন্ড কয়টা আছে? একটা। লন পেয়ার কয়টা আছে? 2টা। তাহলে X= আসবে 3। তাহলে এর সংকরায়ন কিন্তু হবে sp2। এর সংকরায়ন কিন্তু হবে sp2। ভাই আপনি তো বলছেন পার্শ্বীয় পরমাণুর সংকরায়ন হয় না। হয়। কখন হয়? যদি পার্শ্বীয় পরমাণুতে লন পেয়ার থাকে, আর যদি পার্শ্বীয় পরমাণুতে মাল্টিপল বন্ড থাকে। দেখো এখানে লন পেয়ারও আছে, মাল্টিপল বন্ডও আছে, তাহলে এটা পার্শ্বীয় পরমাণুর সংকরায়ন হবে। আচ্ছা এইবার আমাকে বলো, এখানে বন্ড অ্যাঙ্গেল তাহলে কত হবে? বলো তো এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। দেখবে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। দেখো স্ট্রাকচারে ঝামেলা তখনই আসবে যদি কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার থাকে। স্ট্রাকচারে ঝামেলা তখনই আসবে যদি কি থাকে? কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার থাকে। তারপর দেখো এটা তাহলে স্ট্রাকচার হবে আমাদের সরল রৈখিক। আচ্ছা এইবার এইটার তোমার হচ্ছে গঠনটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা থাকা খুব সহজ, আর এটার গঠনটা অনেক ইম্পর্ট্যান্ট। চলো গঠনটা আমরা দেখার চেষ্টা করি, আসো। দেখো তো এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আগে করবো। তাহলে এখানে হবে 1s2, এখানে হবে 2s2, এখানে 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 কি হবে? 2px1, এই জায়গায় হবে 2py1, এই জায়গায় হবে 2pz0। ফার্স্টে তো এটা হইলো আগে। ফার্স্টে কি হইলো? ফার্স্টে এটা হইলো। আর আমাকে এরপর কি করতে হবে? উত্তেজিত করতে হবে। উত্তেজিত করলে কি হবে বলো তো? উত্তেজিত করলে যদি তুমি উত্তেজিত করো এটাকে, আমি তাহলে এটা কপি করি জিনিসটাকে জাস্ট। উত্তেজিত করলে কি হবে? উত্তেজিত করলে একটি ইলেকট্রন 2s থেকে কোথায় চলে যাবে? দেখো একটি ইলেকট্রন 2s থেকে উত্তেজিত করলে এখানে 2s1 থাকবে, এই যে 2pz এখানে চলে যাবে, যেহেতু এখানে অপশন আছে তাহলে এখানে চলে যাবে। তাহলে উত্তেজিত করা হলে এটা হবে। তাহলে এখন বলো কার্বনের সংকরায়ন কীরকম? কার্বনের সংকরায়ন হচ্ছে sp। তাহলে কাকে কাকে মিশাবা? এই একটা s কে মিশাবা আর একটা p কে মিশাবা। তাহলে তখন তুমি এখানে লিখবা যে একটি s ও একটি p মিশ্রিত করে পাই কি পাবা বলো? তাহলে এতটুকুর কোনো পরিবর্তন হবে? আনসার হচ্ছে না। তাহলে কি আসবে এখানে? এটা আসবে 2ψ1, এখানে আসবে 2ψ2, এখানে হবে 1, এখানে হবে 1। এগুলাকে তুমি কোনো চেঞ্জ করছো না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এগুলো যেমন আছে তেমনই থাকবে, বুঝছো? এগুলো যেমন আছে তেমনই থাকবে। এরপর কি দেখাবা এখানে? এরপর দেখাবা এই যে একটা এস এবং একটা পি কে তুমি নিছো এখানে, এটাকে তুমি যোগ করছো, যোগ করায় তুমি কি পাইছো? এখানে কার্বন পাইছো। আচ্ছা বলো তো এসপি সংকরণের তার স্ট্রাকচারটি কীরকম? সরল রৈখিক। এসপি হলে কি? স্ট্রাকচারে সরল রৈখিক। তাহলে সংকর অরবিটালগুলোকে কীভাবে দিবা? সরল রৈখিকভাবে দিবা। এটা একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল। মনে আছে অসংকরিত অরবিটাল কীভাবে আঁকতে হয়? ভাই মাল্টিবন্ডের লন পেয়ার দুইটাই থাকতে হবে নাকি একটা থাকলেই হবে? একটা থাকলেই হবে, বাট সবসময় হয় না আর কি। এটা আমরা দেখাবো যদি তোমার ওরকম এক্সেপশনাল কেস আসে। মনে আছে যে অসংকরিত অরবিটালকে কীভাবে আঁকতে হয়? দেখো এই যে এখানে অসংকরিত অরবিটাল কয়টা কেউ বলতে পারবা? অসংকরিত অরবিটাল কয়টা? একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পিজেড। তাহলে আমি একটাকে আঁকতে হবে এরকম, একটাকে আঁকতে হবে এরকম, আর আরেকটাকে আঁকতে হবে আমার এরকম। এখানে এই কার্বনের হাত 4টা হয়েছে না কার্বনের হাত 6টা হয়েছে? কেউ বলো এখানে কার্বনের হাত কি 4টা আঁকছি না 6টা আঁকছি? দেখি বলো তো এখানে কার্বনের হাত কয়টা আঁকছি? 4টা আঁকছি, বুঝছো? কার্বনের হাত কিন্তু আঁকছি 4টা। এই যে এইটা হচ্ছে অসংকরিত, তাই পুরো আঁকতে হবে। অসংকরিতগুলোকে পুরো আঁকতে হবে, সংকরিতগুলোকে অর্ধেক আঁকতে হবে। আচ্ছা এবার আসো, এবার যাই। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা তাহলে কী কী পাইছি? এখন পর্যন্ত আমরা এই কার্বনের স্ট্রাকচারটা এরকম পাইছি। দেখো কার্বনের স্ট্রাকচারটা আমরা এরকম পাইছি। কার্বন, দেখো কার্বন, তারপরে পাইছি একটা এরকম একটা পাইছি, ঠিক আছে? এরকম একটা পাইছি আমরা কার্বনের, এরকম একটা পাইছি আমরা। আর যদি তুমি দেখাইতে চাই যে একটা পাইছি, তাহলে আমরা এই অক্ষ বরাবর একটা পাইছি অসংকরিত, আর আমরা এই অক্ষ বরাবর একটা পাইছি অসংকরিত। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা বা কোনো আপত্তিও নাই, সমস্যাও নাই, ঠিক আছে? ওকে, এবার আসো অক্সিজেনে। বলো তো অক্সিজেনে সংকরায়নটা কী হয়েছিল? দেখো তো ভালো করে। অক্সিজেনের সংকরায়ন হয়েছে sp2। তুমি যদি একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, আমি যদি তোমাকে এক মুহূর্তের জন্য একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই, তাহলে কীরকম হবে দেখো তো? 1s2, তারপর এখানে ছিল 2s2, তারপর ছিল এখানে 2p, এই যে x2, তারপর ছিল এখানে 2py1, তারপর ছিল এখানে 2pz1। এটাই তো ছিল, রাইট? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এটা ছিল। ওকে, এবার অক্সিজেনের সংকরায়ন কীরকম? sp2।
তাহলে sp2 সংকরণ নিলে তার স্ট্রাকচার কীরকম হয় কেউ বলতে পারবা? যদি কারো সংকরণ sp2 হয় তাহলে তার স্ট্রাকচার কীরকম হবে? ভাইয়া চিত্রটা আরেকবার বুঝান। এই যে চিত্রটা দেখো, এটা তো গতকালকের পড়া। দেখো এই যে এখানে যেহেতু তুমি দুইজনকে মিক্সচার করছো, তাহলে তুমি দুইটা সংকর অরবিটাল পাবা, এটা একটা এটা একটা। তাহলে অসংকরিত আছে দুইটা, তাহলে যারা অসংকরিত তাদেরকে পূর্ণভাবে আঁকতে হয়। তাহলে একটা পি ওয়াই হচ্ছে অসংকরিত, এটাকে পূর্ণভাবে আঁকছি, পিজেড অসংকরিত পূর্ণভাবে আঁকছি, এভাবে আঁকছি। বলো অক্সিজেনের তাহলে স্ট্রাকচার কীরকম হবে? অক্সিজেনের যে সংকরিত অরবিটাল তাদের স্ট্রাকচার কিন্তু হবে ওই যে আমাদের সমতলীয় ত্রিকোণাকার। তার মানে আমি যদি এখানে অক্সিজেনটাকে নিই, ভালো করে বুঝো, আমি যদি এখানে অক্সিজেনটাকে নিই, এই স্ট্রাকচারটা কীরকম হবে? সমতলীয় ত্রিকোণাকার। আগে চলো একটু বাইরে আঁকি আসো। সমতলীয় ত্রিকোণাকার কীরকম হয়? এরকম হয়, এরকম। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, আর এই জায়গায় একটা থাকবে। দেখো তো বুঝছো কিনা সমতলীয় ত্রিকোণাকার? আমি চলো তোমাকে একটু করে বই দিয়ে উদাহরণ দিয়ে দেখাইছিলাম। সমতলীয় ত্রিকোণাকার মানে কি জানো? সমতলীয় ত্রিকোণাকার এটা মানে হচ্ছে কিরকম আমি তোমাকে দেখাই, দাঁড়াও এক সেকেন্ড। এই যে দেখো, ধরো এটা তোমার একটা সমতল, ধরো তোমার এটা একটা সমতল, এখানে সেন্টারে অক্সিজেন আছে, এদিকে তিন কোণায় ওই যে ত্রিভুজের মতো থাকবে, তার মানে তিন কোণা হবে বাট সমতলের উপর হবে, এটাকে আমরা বলি সমতলীয় ত্রিকোণাকার। আচ্ছা, তাহলে এই অক্সিজেনটা দেখো, তাহলে এখানে তো দুইটা, এখানে কি হবে? তাহলে এটা একটা আসবে এখান থেকে, এইটা একটা আমার এখানে বন্ধন গঠন করছে। আচ্ছা, আর আরেকটা কে বন্ধন গঠন করবে বলো তো? এখানে তো একটা অক্সিজেন আছে না, দেখো কার্বন ডাইঅক্সাইড তুমি যদি লক্ষ্য করো, এই পাশে একটা অক্সিজেন, এটাকে তুমি দেখাইছো এখানে, এটাকে দেখাইছো, এই পাশের অক্সিজেনও তো sp2, তাহলে এই পাশে একটা অক্সিজেন আঁকতে হবে না? এই পাশে একটা অক্সিজেন আঁকতে হবে না? আঁকো, অক্সিজেন আঁকো। তাহলে এই অক্সিজেনটাকে জন্য ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, ধরো আমি চলো একটা কাজ করি, এটা দিয়ে আঁকি আসো। অক্সিজেন এখানে একটা আঁকতে হবে, তাহলে এই অক্সিজেনও তো সমতলীয় ত্রিকোণাকার, এটাকে কীভাবে আঁকবে? এই পাশ থেকে একটা আঁকো এখানে, এই পাশ থেকে এখানে একটা আঁকো, এই পাশ থেকে এখানে একটা আঁকো, এই পাশ থেকে এখানে একটা আঁকো। এরপর তুমি কি করো? এটাকে এখানে কানেক্ট করাই দাও, শেষ, খেল খতম। দেখো এরপরে কি হয়েছে এখানে, এই যেখানেটা আমার দুইটা ইলেকট্রন থাকবে, এই জায়গায় দুইটা ইলেকট্রন থাকবে, এখানে ডট দিয়ে দেখাইতে পারো, স্পিন আকারও দেখাইতে পারো। এটাই হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। বাট এখানে কাহিনী শেষ না। হ্যাঁ দেখাবো, এখানে কাহিনী শেষ না। কাহিনী এখানে শেষ হতে পারতো, বাট কাহিনী এখানে শেষ না, কাহিনী এখানে শেষ না। ওকে, কাহিনী এখানে শেষ না, কাহিনী এখানে শেষ হতে পারতো, বাট কাহিনী এখানে শেষ হয়নি। কি কাহিনী বাকি আছে আমি চলো তোমাকে দেখাই আসো, কি কাহিনী বাকি আছে। আচ্ছা, একটু করে দেখো, এইখানে পাইবন কয়টা আছে বলতে পারবা? এই জায়গায় পাইবন কয়টা আছে দেখি বলো তো? এই জায়গায় পাইবন কয়টা আছে? পাইবন এখানে একটা আছে, আর এই পাশে একটা আছে। আর কাদের মধ্যে পাইবন গঠিত হয়? পাশাপাশি হইতে হয়। কি হইতে হয় বলো তো? পাশাপাশি হইতে হয়। পাশাপাশি হওয়া মানে কি? পি ওয়াই আর পিজেড এর মধ্যে পাইবন্ধন কখন হইতে পারবে বলো তো? পি ওয়াই আর পিজেড এর মধ্যে কখনো পাইবন্ধন হইতে পারবে না। হয় পি ওয়াই এর মধ্যে হবে, নাহলে পিজেড এর মধ্যে হবে। তাহলে এই এখন যে কথাটা বলবো মনোযোগ দিয়ে লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাইলে এটার সাথে যদি পাইবন্ধন গঠন করতে হয়, তাহলে ডেফিনেটলি এইটারও এরকম একটা হওয়া লাগবে। তাইলে এরা পাশাপাশি কি গঠন করতে পারবে? এরা পাশাপাশি পাইবন্ধন গঠন করতে পারবে, এরা পাশাপাশি পাইবন্ধন গঠন করতে পারবে। ধরো এটা ছিল কি, ধরা যাক এটা হচ্ছে আমাদের এই যে এটাকে আমি বলতেছি, ধরা যাক আমাদের এটা ছিল 2py, তাহলে এটাকেও কি হইতে হবে? মানে পি ওয়াই হইতে হবে। মেন কথা হচ্ছে এটা, টুটা তো ইম্পর্টেন্ট না, আর এখানে হইতে হবে পি ওয়াই হইতে হবে। ধরো এটা যদি পি ওয়াই হয়, এটাকেও পি ওয়াই হইতে হবে। আর এটা ছাড়া যদি পাইবন, দেখো এখানে বলো তো, এখানে পাইবন কয়টা আছে? একটা, অক্সিজেন আর কার্বনের মধ্যে। তাহলে এখানে পাইবন বাকি আছে পিজেড, তাহলে এটাকেও কি হইতে হবে? পাইবনটার সময় এখানে দেখো পিজেড হইতে হবে, এখানে দেখো পিজেড হইতে হবে। বুঝছো? একটা কাজ করে আমি চলো এটা একটু করে একটু এই পাশে নিয়ে আঁকি আসো, জাস্ট বোঝানোর জন্য আর কি, কেমন বোঝানোর জন্য। আর এটাকে তোমার কি করতে হবে? এই যেখানে দেখাতে হবে, এটাকে একটু করে চলো আমি এই পাশে করে আঁকি। ওকে, আচ্ছা দেখো এটাও কিন্তু সমতলীয় ত্রিকোণাকারী হয়েছে। এই একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এই যদি করো সমতলীয় ত্রিকোণাকার, তাহলে তখন কি হবে বলো? এখানে এদের মধ্যে এখানে পাইবন গঠিত হবে। এই যেখানে পাইবন গঠনটা কি সবাই বুঝতে পারছো বলো তো একটু করে? যারা কালকে ক্লাস দেখে আসছো তাহলে বোঝার কথা। পাইবন গঠনটা কি সবাই বুঝতে পারছো? পাইবন গঠনটা যারা কালকে ক্লাস করছো তারা বোঝার কথা। আচ্ছা আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাচ্ছি আসো। আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বলো যে পিএক্স আর পিওয়াই এদের মধ্যে কি পাইবন গঠন হওয়া পসিবল? তুমি বলবে যে না, এদের মধ্যে পাইবন গঠিত হওয়া পসিবল না, কারণ পিওয়াই এর মধ্যে পসিবল। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, এই কার্বনের অসংকরিত কারা কারা ছিল? কার্বনের
কার্বনের একটা অসংকরিত ছিল পিওয়াই, একটা অসংকরিত ছিল পিজেড। তাইলে কার্বনের একটা অসংকরিত হচ্ছে পিওয়াই, আর আরেকটা অসংকরিত কোনটা? আরেকটা অসংকরিত হচ্ছে পিজেড। তাইলে এইখানে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড আছে, আবার এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড আছে। তাহলে যদি তুমি চিন্তা করো যে এই কার্বন যদি এই কার্বনের সাথে এই অক্সিজেনের সাথে পাই বন্ড গঠন করতে চায়, সে হয় পিওয়াই কি ইউজ করবে, নাহলে পিজেড কি ইউজ করবে। ধরো সে পিওয়াই কি ইউজ করছে, তাহলে এটারও কি ইউজ হওয়া লাগবে বলো তো? এটারও কিন্তু পিওয়াই ইউজ হওয়া লাগবে, এটা কিন্তু পিজেড হলে হবে না। আর যদি এই কার্বন যদি এই অক্সিজেনের সাথে যদি এখন পাই বন্ড গঠন করতে চায়, তার এখানে বাকি আছে পিজেড অসংকরিত, তাহলে এটাকেও পিজেড হইতে হবে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে, ভালো করে বুঝো, এর মানে কি আমি তোমাকে বুঝাই। এই অক্সিজেনের এই সংকর অরবিটালের নাম কি, কেউ বলতে পারবা? এই সংকর অরবিটালের নাম হচ্ছে sp2। এই সংকর অরবিটালের নামও কি sp2। আবার আবার ভালো করে কথাটা শোনো, আর 1 মিনিট মনোযোগ দাও। এটার সংকরণ, এটার অরবিটালের নাম হচ্ছে sp2। এটার নাম কি? এটাও sp2। ভালো করে মনোযোগ দাও, দেখো। তার মানে sp2 মানে কি? একটা s আর দুইটা p কে মিশাইছো। কেউ কি বলতে পারবা এই অক্সিজেনে কোন পি দুইটাকে মিশাবা? প্রশ্নের উত্তর দাও যে এই অক্সিজেনে কোন দুইটা পি কে মিশাবা? কোনটাকে অসংকরিত রাখতে হবে? পিওয়াই কে অসংকরিত রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এই sp2 তে একটা s আছে, একটা px আছে, একটা pz আছে। মানে এখানে তখন পিওয়াইটা হচ্ছে অসংকরিত। বলতো এই অক্সিজেনে এই sp2 তে একটা s থাকবে, একটা px থাকবে, একটা py থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড এটা খুবই গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই অক্সিজেনের সংকরণে sp2, এই অক্সিজেনের সংকরণে sp2। কিন্তু কোন, তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষা এরকম যে এটা যদি px আর pz হয় তাহলে এটা কি হবে? এটা কিন্তু px আর pz না, এখানে px আর py কে মিশাইতে হবে। কেন? যদি এখানে যদি তুমি px আর pz কে মিশাইতা তাহলে py হচ্ছে অসংকরিত থাকতো, আর py কিন্তু তখন পাই বন্ধন গঠন করতে পারতো না। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো? বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো একটু করে দেখি, কে কে বুঝো নাই? পিওয়াই কেন অসংকরিত? এই যে দেখো, তুমি কার্বনে sp সংকরায়ন নিছো, s আর px কে মিশাইছো, তাহলে এগুলো কি মিশাও নাই? যাদেরকে মিশাও নাই তারা অসংকরিত থাকে, এটা হচ্ছে কথা। আর এখানে মূল বক্তব্য হইলো কার্বন ডাইঅক্সাইডে এইটা তো, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। বাট এখানে প্রবলেমটা কি? এখানে তো পাই বন্ধন গঠন করতে হবে পাশাপাশি, এখানেও বন্ধন গঠন করতে হবে পাশাপাশি। আর পাই বন্ধন এটা যদি ধরো, আমরা জানি পাই বন্ধন গঠিত হয় অসংকরিত অরবিটালের মধ্যে, তাহলে এটা যদি পিজেড হয় তাহলে এটাকেও কি হওয়া লাগবে? এটাকেও হওয়া লাগবে পিজেডই, রাইট? তাহলে এটা পিজেড মানে কি? তখন এটাকে তো অসংকরিত রাখতে হবে, তখন মিশাবা তুমি এস আর পিএক্স পিওয়াই কে মিশাবা যদি সংকরণ sp2। আর এইখানে দেখো, এটা যদি পিওয়াই হয় এটাকেও হইতে হবে পিওয়াই, পাশাপাশি হইতে হবে। তাহলে এখানে কোনটাকে মিশাবা? এস পিএক্স আর পিজেড কে মিশাবা। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? সবাই বলো একটু করে, বুঝছো কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই। এই ছোট ছোট জিনিসগুলো মিস করে যায়। সংকরায়ন তোমরা পড়ে ফেলো, বাট এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা আস্তে আস্তে পড়তেছি পাই বন্ধন কিভাবে হলো। দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। বুঝছো? ওকে। যদি তুমি ভালো করে বুঝো, তুমি চাইলে কিন্তু, মানে যদি অনেকে বলতেছো ভাই এটা আমি পিজেড নিলে হবে না, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? তখন এই চিত্রটাকে ওখানে আঁকতে হবে। মানে এটা ম্যান্ডেটরি না দেখি, মানে এটা 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 যদি তুমি, মানে ব্যাপারটা কি বুঝতে পারছো তো? পাই বন্ধন হওয়ার জন্য পাশাপাশি হইতে হবে। বুঝছো? কনসেপ্ট হচ্ছে এটা। ওকে, চলো নেক্সটে দিয়ে আসো। আশা করি আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে বুঝতে পারছি। এবার আমরা আলোচনা করবো BF3 নিয়ে। এবার আমরা আলোচনা করবো বোরন টেট্রাফ্লোরাইড নিয়ে, টেট্রা না ট্রাইফ্লোরাইড। BF3, BF3 বলো তো এখানে। এবার দেখবো সব সোজা, এক্স কত আসবে এখানে ক্যালকুলেশন করে দেখো, হাফ। তারপরে তোমার এখানে আসবে, ওই যে আমরা যদি ভি প্লাস এম করি তাহলে বোরনের ক্ষেত্রে হচ্ছে 3 হয়, এম হচ্ছে 3 আসবে, তাহলে এখানে আসবে sp2 সংকরায়ন। তাহলে এবার আমাদের আলোচনা হবে sp2 নিয়ে। এবার আমাদের আলোচনা হবে কি নিয়ে? sp2 নিয়ে। sp2 নিয়ে আলোচনা হবে এবার আমাদের আলোচনা sp2। ওকে, আসো। তাহলে এখানে কি হবে দেখো, এটা বোরন, এখানে দেখবে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এ দেখবে এখানে একটা ফ্লোরিন। মানে এটা কিন্তু সমতলের মধ্যে আছে। এই দেখে এটা কিন্তু কিসে আছে? এটা সমতলে আছে। এটা কিন্তু সমতলে আছে। সমতলে বলতে কিরকম? এই যে আমি একটু আগে দেখাইছি বইয়ের মধ্যে, এই দেখো, এটা যদি কি হয়, এটা যদি এদিকে যদি বোরন থাকে, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, 3 কোণায় 3টা আছে। তাহলে বলতো এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এখানে BF3 এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে বলতো? এই জায়গায়
মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এখানে বন্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। তারপর তুমি আমাকে বলো এখানে এটার স্ট্রাকচার কীরকম হবে তাহলে? সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় সমতলীয় ত্রিকোণাকার বা ট্রাইগোনাল প্ল্যানার, বা আমরা বলতে পারি ইংলিশে ত্রিকোণাকার ইংলিশ নাম হচ্ছে ট্রাইগোনাল, আর সমতলীয় ইংলিশ নাম হচ্ছে প্ল্যানার, আর এটাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার বলা হয়। এবার যদি এটার কি দেখতে চাই, পরীক্ষা এটা যদি তোমাকে বলে যে গঠন ব্যাখ্যা করো, তাহলে তুমি প্রথমে কি ব্যাখ্যা করবা? এই যে বোরনটাকে আঁকবা, বোরন হচ্ছে 5 হয়, তাহলে কি হবে 1s2, তারপর হচ্ছে 2s2, তারপরে তোমার কি আছে এখানে এই যে 2px1, তারপর এখানে 2py0, এখানে 2pz0। তো তুমি এটাকে উত্তেজিত করো, উত্তেজিত করলে কি হবে? ওই 2s থেকে একটা ইলেকট্রন ওই 2pতে যাবে, তাহলে ইলেকট্রন বিন্যাস আসবে। তো দেখো ইলেকট্রন বিন্যাস কীরকম আসবে এখানে, তখন এখানে আসবে, এটা সব কপি করি, দেখো সোজা না এগুলো, এগুলো কি তোমার কাছে কঠিন লাগতেছে? কঠিন পড়া আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা অলরেডি কঠিন পড়া পড়ে ফেলছি, এখন পড়াগুলো সহজ দেখবা। আমরা অলরেডি কঠিন পড়াগুলো পড়ে ফেলছি সবগুলো, এখন দেখবা পড়াগুলো অনেক সহজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওই যে 120 ডিগ্রি হবে এটা sp2 দেখেই বোঝা যায়। ওকে দেখো এখন আমাকে বলো এখানে তাহলে তুমি সংকরানটা কিরকম sp2, তাহলে কাকে মিশাবা? মিশাবা হচ্ছে এদেরকে, এই দুইটা, এই একটা s আর দুইটা p কে মিশাবা। তাহলে এগুলো লিখতেছি না, যেমন তুমি এখানে এরপরে কি লিখবা? একটি s এবং দুইটি p কে মিশিয়ে পাই, এটা এরপরে ইলেকট্রন বিন্যাসে লিখতে পারবা না? এরপরে দুইটা ওই যে এরকম গোল্লা, তারপর হচ্ছে একটা এই px একটা py, এটাকে মিশিয়ে তুমি এরকম বোরন দিয়ে এরকম পাইছো, এই যে তিনটা পাইছো, এটা দেখাইতে পারবা না? দেখাইতে পারবা এগুলা? এগুলো দেখাচ্ছি না, আচ্ছা দেখাই দিয়ে আসো, তাও দেখাই দিই, একটা ধরে দেখাই দিই, না তোমরা ভুল করে ফেলবা পরীক্ষায়। লিখবে এখানে কি একটি এস ও দুইটি পি মিশ্রিত করে পাই, মিশ্রিত করে পাই, কি পাবা? দেখো তখন এখানে ইলেকট্রন বিন্যাস এটা তো কিছু করো না, এটা যেমন আছে তেমনই থাকবে। তারপর এখানে কি হবে? এটা হবে 2ψ1, এখানে 1 আসবে, এখানে হবে 2ψ2, এখানে 1 আসবে, এখানে হবে 2ψ3, এখানে 1 আসবে। আর এটা কিছু করো নাই, এটা যেমন আছে, এটা তো এখানে কোনো ইলেকট্রনও নাই, এখানে কোনো ইলেকট্রন নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। তারপরে এই যে তুমি এটা দেখাবা, একটা এস মিশাইছো, একটা পিএক্সকে মিশাইছো, তারপর একটা পিওয়াইকে মিশাইছো, তাহলে লম্বা আকারও দিতে পারবে, কোনো সমস্যা নেই, মানে এটাকে চাইলে এরকম না দিয়ে এরকম দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এরপরে কি আসবে বলো? এরপর এখানে আসবে বোরন। দেখো এগুলো কীরকম স্ট্রাকচার, এরকম না ওই যে সমতলের ত্রিকোণাকার, তাহলে একটাকে এখানে দিবা, একটাকে তুমি এই পাশে দিবা, একটাকে তুমি এই পাশে দিবা, শেষ। পারবা এটা আঁকতে? 2p কেন? এই যে দেখো 2p কেন হবে ভাই, এখানে তো 2p, এই যে দুইটা p বলছি, sp2 না, দুইটা p বলছি। তাহলে এরপরে কি হবে দেখো, এরপরে তুমি আঁকবা এই যে বোরন, এখানে তাহলে একটা দিছো তুমি, এখানে একটা তুমি দিছো, তারপরে তোমার এখানে একটা দেওয়া আছে। বলো তো ফ্লোরিন কি কি দিয়ে কানেক্ট হয়? ফ্লোরিন এস দিয়ে নাকি পি দিয়ে? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2s1। অক্সিজেনের জন্য লেখার দরকার নেই, শুধু কার্বনেটটা লিখলেই চলবে, কারণ তুমি কার্বনেটটা লেখা মানে স্যারে জানে তুমি অক্সিজেনেরটা লিখতে পারবা, অক্সিজেনেরটা লেখার দরকার নেই, কারণ এটা বেড়ে যাবে তখন লেখাগুলো। বলো এখানে ফ্লোরিন কি দিয়ে কানেক্ট হবে? এস দিয়ে নাকি পি দিয়ে? ফ্লোরিন কানেক্ট হবে পি দিয়ে, তাহলে পি দিয়ে কানেক্ট হলে কীভাবে দেখাবা? এই যে দেখো একটা ফ্লোরিনকে এখানে দেখালাম, শেষ। এখানে দুটো ইলেকট্রন দেখাই দিবা, এখানে দুটো ইলেকট্রন দেখাই দিবা, দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন দেখাই দিলা, শেষ। বিএফ3 স্ট্রাকচার আঁকা শেষ। পারবা না এগুলা পরীক্ষা আসলে? বলো এগুলো কি পারা যাবে পরীক্ষা আসলে? বিএফ3 স্ট্রাকচারগুলা এগুলো কি পারবা পরীক্ষা আসলে? পারা উচিত, পারা উচিত, ভুল করা উচিত না। চলো আমরা লাস্ট sp2 আরেকটা দেখি, সেটার নাম হচ্ছে আমাদের SO2। আমরা এখন দেখবো সালফার ডাইঅক্সাইড। বলো অলরেডি এক্স এটার আলোচনা করছে, এক্স কত আসবে? এখানে 3 আসবে। সালফার ডাইঅক্সাইডে এক্স কত আসবে? এটা আসবে 3। সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা একটু মনে রাখবা, এটা হচ্ছে এরকম হয়, ডাবল বোন অক্সিজেন থাকে এখানে। কেমনে এরকম হয় সেটা আমরা লুইস ডট স্ট্রাকচারে দেখবো, যে সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা ডাবল বোন কেমনে আসছে, বা দেখো কার্বন ডাইঅক্সাইডও ডাবল বোন কেমনে আসছে, সেগুলো আমরা সব লুইস ডট স্ট্রাকচারে দেখবো। কেমন? জাস্ট আপাতত মনে রাখো এরকম হয়। এইখানে একটা লন পেয়ার থাকবে, কেন বলো তো? এখানে সালফারের লন পেয়ার থাকবে কিনা বলো তো? এখানে কি সালফারের লন পেয়ার থাকবে? সালফারে ফ্লোরিনের একটু বুঝাই দেন, ফ্লোরিন কি হয় বলো তো? ফ্লোরিন তো পি দিয়ে কানেক্ট হয় না, ওই যে 2p5 থাকে, ওই জন্য তোমার হচ্ছে যে আমাদের এখানে ফ্লোরিন একটা পি দিয়ে কানেক্ট হবে, এখানে গোল্লা দিব না। দেখো এই যে সালফারে কিন্তু লন পেয়ার থাকবে, কারণ সালফার ইলেকট্রন কয়টা থাকে? ভ্যালেন্স ইলেকট্রন বলো তো? সালফারে থাকে 6টা, এর এখানে কন্ট্রিবিউশন কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে আরো 2টা বাকি আছে না? তাহলে কি হবে? এখানে 2টা সালফার এখানে লন পেয়ার আকারে থাকবে,
অক্সিজেনের লন পেয়ার থাকবে বলো তো? অক্সিজেনে কয়টা লন পেয়ার থাকবে এখানে বলতে পারবা? অক্সিজেনে কয়টা লন পেয়ার থাকবে? অক্সিজেনে কয়টা লন পেয়ার থাকবে? 2টা লন পেয়ার থাকবে, কারণ অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, সেখানে কন্ট্রিবিউশন করছে 2টা, তাহলে অক্সিজেনের লন পেয়ার থাকবে কয়টা? 2টা। অক্সিজেনের লন পেয়ার থাকবে কয়টা? 2টা। আর এখানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, নর্মাল এই SO2 এটা হইলে সংকরণ হয় sp2, আর sp2 এর জন্য যদি লন পেয়ার না থাকে, যদি লন পেয়ার না থাকে, তাইলে বন্ড অ্যাঙ্গেল কত হয়েছিল? বন্ড অ্যাঙ্গেল হয়েছিল দেখো 120 ডিগ্রি। লন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে না কমবে বলো তো? লন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে না কমবে? লন পেয়ার থাকলে দেখাইছিলাম তোমাকে, লন পেয়ার বা নেগেটিভ চার্জ থাকলে বন্ড অ্যাঙ্গেল কমবে। তাহলে এইখানে এই জন্য বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে না, এখানে বন্ড অ্যাঙ্গেল কমে দেখা যায় 119 ডিগ্রি হয়ে যায়। এখানে বন্ড অ্যাঙ্গেলটা কমে দেখা যায় কত হয়ে যায়? 119 ডিগ্রি হয়ে যায়। বোঝা গেছে জিনিসটা? আর এটার আকৃতি কিরকম দেখো, এটা ভি এর মতো না? এটা দেখতে কিরকম? ভি এর মতো। তো এটাকে বলা হয় ভি শেপড, এটার আকৃতি হচ্ছে ভি শেপড বা ব্যান্ড আকৃতি বা ব্যান্ড আকৃতি। দেখো যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো বা ওগুলো আমি সব তোমাকে ডিটেলসে দেখা দিচ্ছি। ধরো কোনটা ডিটেলে দেখাইলাম, যেমন এটা এইচএসসিতে আসতে পারে, তারপরে ধরো তোমার এগুলো এইচএসসিতে আসতে পারে, এগুলো এইচএসসিতে আসতে পারে, একদম ডিটেলে দেখাইছি। বাট সালফার ডাইঅক্সাইড তোমাকে কখনো এইচএসসিতে দিবে না, এটা শুধুমাত্র এতটুকু শিখলেই চলবে। যদিও তোমাকে আমি যে নিয়ম দেখাই দিছি সেই নিয়ম অনুযায়ী তুমি এরকম চিত্র আঁকতে পারবা, কেমন চিত্র তুমি চাইলে আঁকতে পারবা। এটা 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 তুমি তাহলে একে আমাদের টেলিগ্রাম গ্রুপে সাবমিট করিও, আমি দেখবো তখন তোমরা ঠিক হয়েছে কিনা। বাট এটা ম্যান্ডেটরি না, মানে এটা আকারে ম্যান্ডেটরি না আর কি, বুঝছো? নেক্সট যাই, অক্সিজেনের কি সংকরায়নটা বুঝান তো ভাই। অক্সিজেনের সংকরায়ন এখানে কি হবে বলো? অক্সিজেনের এখানে লন পেয়ার আছে কয়টা? 2টা লন পেয়ার, একটা সিগমা বন্ধন আছে, তাহলে এটা sp2 হবে। অক্সিজেনের সংকরায়ন কি হবে? sp2 হবে, বুঝো নাই? ওকে ভাইয়া 119 ডিগ্রি, মানে আমি তোমাকে বলছিলাম এই যে যদি লন পেয়ার sp2 তে যদি লন পেয়ার না থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? লন পেয়ার না থাকলে দেখো এখানে লন পেয়ার যখন ছিল না, এখানে কোনো কেন্দ্রীয় মূলে কোনো লন পেয়ার আছে না, তখন কিন্তু 120 ডিগ্রি হয়েছে। তোমাকে আমি একটা জিনিস পড়াইছি না আজকে, সেটা কি? যে যদি কোনো কারণে লন পেয়ার চলে আসে বা নেগেটিভ চার্জ চলে আসে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। তো দেখা গেছে এখানে এই যে তোমার এখানে কি আছে বলো তো? এখানে এই যে তোমার এখানে লন পেয়ার থাকার কারণে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, আর কমে গিয়ে কত হয়ে গেছে দেখো এখানে 119 ডিগ্রি হয়ে গেছে। বুঝছো নাকি বুঝো নাই বলো? 119 ডিগ্রি এটা মানে এই মানে ল্যাবে বের করা, এটা তোমাকে বের করতে হবে না। মানে 119 ডিগ্রি কীভাবে সেটা ক্যালকুলেশন আমাদের করতে হবে না, আমাদের জাস্ট জানলেই চলবে। এতটুকু আমাকে একটু বলে বলো বুঝতে পারছো কিনা সবাই, তাহলে আমরা নেক্সটে যাবো। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আর 15 মিনিট থেকে 20 মিনিট আমাদের ক্লাস হবে, একটু চলো আমরা আগাই তাড়াতাড়ি, কেমন? চলো এবার আমরা দেখবো CH4, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা CH4 দেখে আসছি। তো CH4 এর গঠনটা আর দেখাবো না, বাট তোমাদেরকে চলো হালকা আইডিয়া দিই কিছু জিনিসের। CH4 বলো তো এখানে সংকরায়ন কি হবে? একসিগুলো দেখবা 4 আসবে, তাহলে এখানে সংকরায়ন হবে sp3। আচ্ছা একটু করে চলো, CH4 এর স্ট্রাকচারটি কীরকম হয় বলো তো? এখানে এইটা কি CH4 এর স্ট্রাকচার হবে? যদি কীরকম আঁকি CH4 এর স্ট্রাকচার কি এরকম হবে? কেউ বলতে পারবা? গতকালকে দেখাইছি স্ট্রাকচার কিন্তু এরকম না। এখানে কি হয়? বন্ড পেয়ার মধ্যে বিকর্ষণ হবে, এটা 3D স্ট্রাকচার। অ্যাকচুয়াল CH4 এর স্ট্রাকচার কীরকম জানো? চলো তোমাকে দেখাই। অ্যাকচুয়াল CH4 এর স্ট্রাকচারটা চলো একটু দেখাই আসো, তাহলে তুমি আইডিয়া পাবা যে অ্যাকচুয়াল CH4 এর স্ট্রাকচারটা কীরকম। চলো দেখে আসো, এই যে দেখা যাচ্ছে বোর্ডে অ্যাকচুয়াল CH4 এর স্ট্রাকচারটা দেখো কীরকম, আমি তোমার দেখাই, একটু জুম করি। দেখা যাচ্ছে বোর্ডে তোমাদের? হ্যাঁ দেখো CH4 কীরকম হয় দেখো, এই যে একদম এখানে যেটা দেখতেছো না সেন্টার, এই সেন্টারে কে থাকে? কার্বন। যদি তুমি লক্ষ্য করে দেখো এই সেন্টারে কিন্তু আছে কার্বন, বুঝছো? সেন্টার আছে কার্বন। আর এরপর দেখো এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো এই একটা থেকে দেখো পিছন দিকে একটা আছে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, উপর একটা হাত। আর প্রত্যেকের মধ্যবর্তী দেখো তো বন্ড অ্যাঙ্গেলটা কত করে? এখানে প্রত্যেকের মধ্যবর্তী বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109.5 ডিগ্রি করে, বুঝছো? এটাকে বলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্তলকীয় স্ট্রাকচার। টেট্রাহেড্রালটা কিরকম? এখানে 4টা তল থাকে, তুমি যদি সার্চ দাও টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ধরো টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল শেপ, তাহলে তুমি টেট্রাহেড্রালের ইমেজ দেখতে পাবা। এই দেখো টেট্রাহেড্রাল মানে কি? এই যে এখানে যদি যাও দেখবে এখানে টোটাল 4টা তল থাকে। তুমি আরেকটু ক্লিয়ার পিকচার দেখাই দাঁড়াও, টেট্রাহেড্রালের আরেকটু ক্লিয়ার পিকচার আছে কিনা দেখি। এই যে এটা একটা পিকচার, দেখবে এখানে 4টা তল থাকবে, বুঝছো? টেট্রাহেড্রালে কয়টা তল থাকে? 4টা তল থাকে। হ্যাঁ টেট্রাহেড্রালে কয়টা তল থাকে? 4টা তল থাকে। ওকে, সো আর এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে হয়? 109.5 ডিগ্রি করে। হ্যাঁ অ্যাঙ্গেলটা মুখস্থ করতে হবে, অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন, এটা তো আমাদের যদিও প্রমাণ করা যায়
যে CH4 এর বন্ড অ্যাঙ্গেল কীভাবে 109, আমি তোমাকে প্রমাণ করাই দেবো একদিন। আমরা কি করব, এই চ্যাপ্টারের উপর একটা এক্সট্রা ক্লাস নেব পরে আর কি, যে কীভাবে 109.5 আছে সেটা প্রমাণ করা যায় ভেক্টর দিয়ে, এগুলো আমরা দেখাবো। বাট এগুলো এইচএসসিতে লাগবে না, তাই এগুলো তোমাকে আমি এখন দেখাই লাভ নাই কোনো, বুঝছো? তাহলে অ্যাকচুয়ালি CH4 এর স্ট্রাকচার কীরকম, এই যে দেখবা এখানে একটা কার্বন, দেখো এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, ওই যে পিছন দিকে একটা হাইড্রোজেন আছে না, এটাকে আমরা একটু করে ছোটো করে দেখাবো, পিছন দিকে একটা হাইড্রোজেন থাকবে আর এদিকে একটা হাইড্রোজেন আছে। আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত করে হয়, বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। এটাকে আমরা 109 ডিগ্রি 28 মিনিটও বলতে পারি। তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ভাই আমরা তো জানি 0.5 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 0.5 ডিগ্রি হলে 28 ডিগ্রি কেন হইলো, বলতে পারবা? এই দুটার মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট, এই দুটার মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট বলতে পারবা বন্ড অ্যাঙ্গেলের মধ্যে? এই দুটো বন্ড অ্যাঙ্গেলের মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট বলতে পারবা? কোনটা বেশি অ্যাকুরেট? অ্যাকচুয়ালি 28 ডিগ্রি 28 মিনিট যেটা আছে এটা হচ্ছে অ্যাকুরেট, এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু, এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু। মানে এখানে বন্ড অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। বাট 28 মিনিটকে তুমি যদি ডিগ্রিতে ভাঙো তাহলে দেখবা 49 ডিগ্রি বা 48 ডিগ্রি এরকম কিছু একটা আসতেছে, তাই এটাকে রাউন্ড আপ করে 5 ডিগ্রি লেখা হয়। বুঝতে পারছো? তাই দুটোই তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তাহলে এটার স্ট্রাকচারটা কীরকম হবে বলো তো? এখানে স্ট্রাকচারটা হবে আমাদের চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তাহলে এখানে স্ট্রাকচার হবে আমাদের চতুস্তলকীয়, বা যেটাকে আমরা বলতে পারি টেট্রাহেড্রাল। তার মানে যদি sp3 স্ট্রাকচারে, বলো তো কার্বনের উপর কি কোনো লন পেয়ার আছে? লন পেয়ার নাই। লন পেয়ার না থাকলে তার স্ট্রাকচার হয় চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে থাকে। বলো তো এখানে কয় ধরনের বিকর্ষণ আছে? এখানে কয় ধরনের বিকর্ষণ আছে কেউ বলতে পারবা? কয় ধরনের বিকর্ষণ আছে এখানে? এখানে শুধুমাত্র এক ধরনের বিকর্ষণ আছে, সেটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ। তাহলে এখানে শুধুমাত্র কোন বিকর্ষণটা আছে? এখানে শুধুমাত্র আছে বন্ড পেয়ার বিকর্ষণ। একটা তোমাদেরকে বাড়ি কাজ দিই, সেটা কিসের বাড়ি কাজ? CCl4, হুবহু CH4 এর মতো। CCl4 হুবহু CH4 এর মতো। যেমন এখানে একটা বাড়ি কাজ দিতে পারি, কোনটা? এই যে BF3 দেখাইছি না, তুমি কি করবা? BCl3 আঁকবা হুবহু BF3 এর মতো। কি বাড়ি কাজ? তুমি আঁকবা এখানে BCl3 হুবহু BF3 এর মতো, বুঝছো? যেমন CH4 এর মতো হুবহু কে আছে? CCl4। তার মানে CCl4 ও বন্ড অ্যাঙ্গেল কত হবে বলো তো? CCl4 ও বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি হবে। এবার চলো আমি তোমাকে দেখাই আরেকটা যৌগ, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া বা NH3। আমরা এখন দেখবো NH3। আচ্ছা দেখি বলো তো, এখানে NH3 তে আমার x ইকুয়াল কত হবে? এখানে 4 আসবে দেখবা, এখানে দেখবা sp3 হবে। বাট নাইট্রোজেনে কি লন পেয়ার আসছে নাকি কেউ বলতে পারবা? নাইট্রোজেনে তুমি যদি লক্ষ্য করে দেখো, নাইট্রোজেনে কি হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওই পিছন দিকে হাইড্রোজেন একটা আছে। যেহেতু আমাদের বোর্ডটা হচ্ছে 2D, বাট আমাদের অ্যাকচুয়াল যৌগের স্ট্রাকচার কিন্তু 3D, তাই এটাকে একটু মানে এটা যদিও পিছন দিকে, আমি দেখাবো NH3 স্ট্রাকচার। আর এখানে একটা হাইড্রোজেন আছে। বলো তো নাইট্রোজেনে কি লন পেয়ার থাকবে? থাকলে কয়টা লন পেয়ার থাকবে? নাইট্রোজেনে কি লন পেয়ার থাকবে? দেখো নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা, তো এখানে 3টা ইলেকট্রন এখানে সে কন্ট্রিবিউশন করছে, তাহলে 2টা ইলেকট্রন বাকি আছে, যারা কি থাকবে এখানে? লন পেয়ার হিসেবে থাকবে। এবার চলে NH3 স্ট্রাকচারটা একটু দেখে আসি। NH3 অ্যাকচুয়াল স্ট্রাকচার কিরকম হয় দেখো। NH3, এই যেটা দেখো NH3। তুমি যদি দেখো NH3টা, এটা যদি আমি তোমাকে দেখাই, এই যে দেখো ভালো করে, এই যে এটা হচ্ছে নাইট্রোজেন। কোনটা নাইট্রোজেন? এটা হচ্ছে নাইট্রোজেন। এই যেটা হচ্ছে নাইট্রোজেন। তারপরে তুমি যদি লক্ষ্য করে দেখো, এই পিছন দিকে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। আর লন পেয়ারগুলো দেখবা, এই লন পেয়ারগুলোকে ইলেকট্রন আকারে এখানে দেখানো হয়েছে। লন পেয়ারগুলো উপরে থাকবে, বুঝছো? আচ্ছা তাহলে এখন আমাকে একটু করে বলো, লন পেয়ার যদি উপরে থাকে, তাহলে আমি চলে স্ট্রাকচার তোমাকে দেখে, লন পেয়ারটা উপরে আছে। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো, এইখানে এদেরকে তুমি ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার বন্ড অ্যাঙ্গেলটা কি 109.5 ডিগ্রি হবে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা। বন্ড অ্যাঙ্গেলটা কি 105, তাহলে 109 থেকে বড় হবে না ছোট হবে? 109 থেকে বড় হবে না ছোট হবে? যেহেতু লন পেয়ার চলে আসছে তাহলে ছোট হবে। ছোট হয় কত হয় জানো? এটা হয়ে থাকে 160 ডিগ্রি। এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? এখানে NH3 এর জন্য মনে রাখবা বন্ড অ্যাঙ্গেল হয়ে থাকে 107 ডিগ্রি হয়ে থাকে। এখন এটার স্ট্রাকচার কীরকম হবে? স্ট্রাকচারটা দেখো, লক্ষ্য করো, এই যে তুমি যদি একটু করে এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, রাইট? তো তুমি যদি লক্ষ্য করে দেখো, দেখবা এখানে যদি আমি একটু লাইন দিয়ে ফিল আপ করি, চলো একটা লাইন দিয়ে এখানে ফিল আপ করে দেখাই। ধরো এখানে একটা লাইন টানো, এখানে একটা লাইন টানো, এখানে একটা লাইন টানো। দেখো এখানে একটা ত্রিকোণাকার শেপ পাইছো না? দেখো এই হাইড্রোজেনটা কি বোর্ডের সামনে নাকি বোর্ডের পিছনে বলতে পারবা? এই হাইড্রোজেনটা কি বোর্ডের সামনে নাকি বোর্ডের পিছনে বলতে পারবা? এটা কিন্তু বোর্ডের পিছনে, আমি তোমাকে দেখাইছি, এটা কিন্তু একদম পিছনের ছিল, তাহলে এটা হচ্ছে বোর্ডের পিছনে।
তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু পিছনের দিকে আছে। সো এদের মিলে একটা ত্রিকোণাকার শেপ তৈরি করছে না এখানে, এখানে কি তৈরি করছে, একটা ত্রিকোণাকার শেপ তৈরি করছে। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, ত্রিকোণাকার শেপ তৈরি করার পরে যদি এই ত্রিকোণাকার থেকে তুমি উপরে একটা লাইন টানো, এখান থেকে একটা লাইন টানো, এখান থেকে একটা লাইন টানো, একটা পিরামিডের মতো তৈরি হবে না? দেখো তো, এইখানে ত্রিকোণাকার আছে, এখানে একটা লাইন টানছো, এখানে লাইন টানছো, এখানে লাইন টানছো, তাহলে শেপটা কিরকম হয়? পিরামিডের মতো। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রাইগোনাল পিরামিডাল। তাহলে স্ট্রাকচারের নাম কি? স্ট্রাকচারের নাম হচ্ছে, ইংলিশ নামও মনে রাখতে হবে, বাংলাটাও মনে রাখতে হবে। ইংলিশ নাম হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল পিরামিডাল বা ত্রিকোণাকার পিরামিডীয়, বা কি বলতো, ত্রিকোণাকার পিরামিডীয়। বোঝা গেছে সবার? বলো বুঝছো কিনা? এটুকু যদি বোঝা হয়ে থাকে আমাকে জানো। তাহলে এবার চলো, আমি যদি এবারে আমাকে একটু করে বলো, তোমাকে একটা আমি তাহলে বাড়ির কাজ দিই। সেটা কি বাড়ির কাজ? তুমি এনএসটির স্ট্রাকচারটা ওই যে যেভাবে করে আমরা সব ব্যাখ্যা করছি এটা ব্যাখ্যা করতে পারবা না। আচ্ছা আমি একটু করে আগাই দিই তোমাকে, আসো। দেখো নাইট্রোজেনে কী হবে, এনএসটি যদি স্ট্রাকচার আলোচনা করতে চাই, তাহলে 1s2, তারপর হচ্ছে 2s2, 2s2, কেমন, তারপর হচ্ছে এখানে 2px1, 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 তারপর হচ্ছে 2py1, এখানে হচ্ছে এরপরে 2pz1। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, এটাকে চাইলে তুমি এভাবে দেখা দিতে পারো যে এখানে লন পেয়ার, এটাকে চাইলে এইভাবে রেখে দিলেও হবে, বা এইভাবে এইভাবে করে দেখাই দিলেও হবে। লন পেয়ার আছে এখানে, জাস্ট বোঝানোর জন্য, বুঝছো? ওকে, তাহলে এখন আমাকে বলো নাইট্রোজেনের সংক্রান্ত আমার sp3, আর এখানে আচ্ছা 2ডির কি কখনো অস্তিত্ব আছে? 2ডি কখনো পাওয়া যায়? 2ডি কখনো পাওয়া যায়? লেখা মুছে গেছে, কোথায় লেখা মুছে গেছে? 2ডি কি কখনো পাওয়া যায়? 2ডি পাওয়া যায় না, তাই 2ডিকে আমি দিব না এখানে, এতটুকু রাখবো। এটাকে কি উত্তেজিত করার কোনো দরকার আছে? উত্তেজিত করলে ইলেকট্রনটা কই যাবে? এখানে তো একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে উত্তেজিত করার কোনো দরকার নেই। কারণ যদি এখানে ফাঁকা থাকতো তাহলে তুমি উত্তেজিত করতা, কিন্তু এখানে তো কোনো ফাঁকা নাই, তাহলে উত্তেজিত, কারণ এখানে 2ডিও নাই। যদি 3ডি থাকতো তার এক কথা ছিল, আমরা দেখবো সালফারে বেলা এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, এখন আমি যদি মিশ্রিত করি তাহলে কাকে মিশ্রিত করব? যেহেতু এটা সংকরায়ন sp3 NH3 ক্ষেত্রে, তাহলে একটা s প্লাস 3টা p-কে মিশাবো, 3টা p-কে মিশাবো। তাহলে মিশানোর পর আমরা তাহলে কি পাবো? এখানে এর ইলেকট্রন বিন্যাসটা হবে তখন, দেখো তখন এরকম হবে, এই যে নাইট্রোজেন 7, তাহলে এখানে হবে 1s2, এখানে হবে 2ψ1, তাহলে চারটা তুমি সংকর অরবিটাল পাবা, যেহেতু 4জনকে মিশাইছো তাহলে 4টা সংকর অরবিটাল পাবা। তারপরে ধরো 2ψ3, তারপর ধরো তুমি এখানে পাবা 2ψ4, এখানে থাকবে দেখো 2টা, এখানে থাকবে দেখো একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে তুমি ওইগুলো আঁকবা, একটা এসকে আঁকবা, একটা px আঁকবা, py আঁকবা, pz আঁকবা, তারপর 4টা তুমি অরবিটাল এখানে দেখাই দিবা। দেখানোর পরে অ্যাকচুয়ালি স্ট্রাকচার তাহলে কিরকম হবে? নাইট্রোজেন এখানে একটা সংকর অরবিটাল, পিছন দিকে একটা সংকর অরবিটাল, এটাকে একটু করে ছোট করে দিকে দেখাবা, এটা পিছন দিকে আছে, এটা পিছন দিকে আছে, তারপর এটা পিছন দিকে আছে, কিন্তু বুঝছো, এটা পিছন দিকে আছে, এরপর এখানে একটা দেখাই দিবা। ওকে, তারপরে কি করবা? লাইক এটা কি আসছে আবার, ধরো আমি নেটটা অফ করে দিই, এখন আর লাগবে না আমাদের নেট। যাই হোক, চলো দেখি। তারপরে এইখানে তুমি লন পেয়ারটাকে এখানে দেখাই দিবা, এখানে দুটো লন পেয়ার আছে। আচ্ছা হাইড্রোজেন কিন্তু ওই যে এস দিয়ে কানেক্ট হবে, তাহলে হাইড্রোজেন একটাকে এখানে দেখাবা, একটা হাইড্রোজেনকে এখানে দেখাবা, একটা হাইড্রোজেনকে এখানে দেখাবা, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। বুঝতে পারছো? এটা হচ্ছে এনএসটির স্ট্রাকচার। পারবা না এগুলো আঁকতে? এনএসটি আঁকতে পারবা? এনএসটি কি তুমি আঁকতে পারবা? বলো তো ভাই, এনএসটি 4টা কেন? এই যে স্মৃতি সংকরায়ন, কোনটা 4টা কেন বলো তো? এই যে চারজনকে মিশাচ্ছ, তাহলে তুমি 4টা পাবা। বলো তো, এটা কি বুঝতে পারছো সবাই? অক্সিজেনে হাইব্রিডেশন হবে, কার্বন ডাইঅক্সাইডে বলছি তো sp2 হবে। চলো এরপরে যাই। আচ্ছা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আচ্ছা এটা মুছে গেছে বলছিলাম, ও সরি, তাহলে হবে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। আমাকে একটা জিনিস বলো, যদি x = 4 হয় তাহলে তার মেইন স্ট্রাকচার কোনটা লন পেয়ার ছাড়া? x = যদি 4 হয় টেট্রাহেড্রাল, তাহলে তার মেইন স্ট্রাকচার কোনটা লন পেয়ার ছাড়া? সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর এইটা কিন্তু যদিও x = 4 বাট তারপর টেট্রাহেড্রাল না, তো এটাকে তখন কি বলা যায় জানো? এটাকে বলা যায় বিকৃত চতুস্তলকীয়। মানে কথাটা একটু ভালো করে বুঝো, এই x = 4 এর মেইন স্ট্রাকচার হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, আর এরা চতুস্তলকীয় হয় নাই। যারা x = 4 থাকবে বাট চতুস্তলকীয় হবে না, তাকে বলা যায় তোমার কি বলো তো, বিকৃত চতুস্তলকীয়। যেমন দেখো, আমাকে বলো একটু করে, এই x = 3 হইলে তার মেইন স্ট্রাকচারটা কীরকম? x = 3 হইলে
তার মেইন স্ট্রাকচারটা কীরকম, এক্স ইকুয়াল টু 3 হইলে তার মেইন স্ট্রাকচারটা কীরকম, এক্স ইকুয়াল টু 3 হইলে তার মেইন স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তাইলে সালফার ডাইঅক্সাইডে দেখো এটা কিন্তু ব্যান্ড শেপ, বাট তার কিন্তু sp2। তাহলে এটাকে চাইলে আমি কিন্তু বলতে পারি বিকৃত ট্রাইগোনাল প্ল্যানার বা অনিয়মিত ট্রাইগোনাল প্ল্যানার। এটা কি বুঝতে পারতেছি? মানে তার সংকরণ ওইটা মেইনটার মতো হয় নাই লন পেয়ার থাকার কারণে। আচ্ছা, একজন প্রশ্ন করছো ভাইয়া 4টা হলো, আপনি এক্ষেত্রে লন পেয়ারের দিলাম, ব্যাপারটা বুঝে নেই। এই যে দেখো ভালো করে ব্যাখ্যা বুঝো জিনিসটা। এখানে সংকরণ অরবিটাল কয়টা, 1টা 2টা 3টা 4টা, এগুলোতে 1টা করে ইলেকট্রন আছে। তাহলে কি করলা, 1টা করে ইলেকট্রন নাইট্রোজেনের দিলা আর 1টা করে ইলেকট্রন হাইড্রোজেনের। এর তো আরো 2টা ইলেকট্রন রয়ে গেছে না, 2টা ইলেকট্রন এখানে দেখাই দিবা। মানে এটার সংকরণে sp3, ভালো করে বুঝো, এর সংকরণে sp3। আমি তোমাকে বলছি সংকরণে কারা অংশগ্রহণ করবে, সংকরণে অংশগ্রহণ করে যে আমাদের কিন্তু লন পেয়ার অংশগ্রহণ করে, সিগমা বন্ধনগুলো অংশগ্রহণ করে, এটা sp3 সংকরণ। বুঝছো এবার, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের আরেকটা যৌগ দেখি, লাস্ট যৌগ। এরপর আমরা কিছু লাস্ট যৌগ না, কয়েকটা জিনিস দেখাই দিই তোমাকে, আসো। আর আমাদের একটু করে আজকে একটু মানে 7-8 মিনিট পড়ি কেমন এক্সট্রা, তাহলে আবার পড়াগুলো রয়ে যাবে এই জন্য। আচ্ছা, আর এখানে চলো একটু মুছে, এরপর আমি একটা প্র্যাকটিস করে ছেড়ে দিব তোমাদেরকে। একটু সরি ভাই, একটু বড় হওয়ার জন্য ক্লাসটা। চলো, আশা করি তোমরা এনজয় করতেছো। আমাকে বলো তো আজকে কি তোমাদের বেশি প্রেশার লাগতেছে, আগের দিনের তুলনায় একটু কম প্রেশার লাগতেছে না? পানি, চলো পানি দেখে আসো। পানিতে কি হবে, একটু করে এক্স দেখো তো, পানিতে কত আসবে, 4 আসবে, দেখবা ক্যালকুলেশন করে 4 আসবে। তাহলে এখানে সংকরণ হবে sp3। তাহলে দেখবে এখানে অক্সিজেন থাকবে, তারপর দেখবে এখানে হাইড্রোজেন থাকবে, তারপর দেখবে এখানে হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে লন পেয়ার থাকবে 2টা। আর এখানে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কি আরো কম হবে না? লন পেয়ারের সংখ্যা যত বাড়বে, লন পেয়ারের সংখ্যা যত বাড়বে বন্ড অ্যাঙ্গেলটা আরো কম হবে না? দেখা যাবে বন্ড অ্যাঙ্গেল এখানে কত হয়ে যাবে, 104.5 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই NH3 যৌগটাতে কয় ধরনের বিকর্ষণ ছিল? NH3 যৌগটাতে, NH3 যৌগটাতে কয় ধরনের বিকর্ষণ ছিল? 2 ধরনের বিকর্ষণ ছিল। একটা হচ্ছে কি বিকর্ষণ বলো, বন্ড পেয়ার বিকর্ষণ ছিল, আবার লন পেয়ার বিকর্ষণ আছে। কেউ কি বলতে পারবা পানির মধ্যে কয় ধরনের বিকর্ষণ পাবা? পানির মধ্যে কয় ধরনের বিকর্ষণ পাবা? পানির মধ্যে কিন্তু 3 ধরনের বিকর্ষণ আসবে, কারণ এখানে বন্ড পেয়ারও আছে, লন পেয়ারও আছে। তাহলে পানির মধ্যে একটা পাবা তুমি বন্ড পেয়ার বিকর্ষণ, একটা পাবা বন্ড পেয়ার লন পেয়ার বিকর্ষণ, আরেকটা পাবা লন পেয়ার বিকর্ষণ। দেখো অনেকের একটা কনফিউশন হয়, কি কনফিউশন হয় আমি তোমাকে বলি। অনেকে মনে করতে পারো যে ভাই দেখেন এখানে একটা লন পেয়ার আছে, এখানে একটা লন পেয়ার আছে, তো এই লন পেয়ারগুলো এই বন্ড পেয়ারকে ধাক্কা দিবে। আবার ব্যাপারটা তো পানির স্ট্রাকচার এরকম হয় নাই কেন? অনেকে মনে করতে পারো যে পানির স্ট্রাকচারটা এরকম হয় নাই কেন? অনেকে মনে করতে পারো যে পানির স্ট্রাকচার এরকম হয় নাই কেন? মানে ধরেন এখানেও তো লন পেয়ার আছে, এখানেও তো লন পেয়ার আছে, তাহলে এই লন পেয়ারগুলো এটাকে যেভাবে ধাক্কা দিবে, এই লন পেয়ারগুলো তো উল্টাভাবে সেমভাবে বিপরীত দিকে ধাক্কা দিবে। তাহলে তো পানিটা সরল রেখিক হওয়ার কথা না? পানিটা কি হওয়ার কথা? সরল রেখিক হওয়ার কথা। বাট তুমি তো এটাকে 2D হিসেবে চিন্তা করতেছো, তাই সরল রেখিক হবে না। আমি তোমাকে বুঝাই বলি কেন এটা। দেখো, এটা ধরো তোমার হচ্ছে অক্সিজেন, ভালো করে বুঝো, এটা তোমার একটা অক্সিজেন ধরো লালটা, এই লন পেয়ারটা সামনে আছে, এই লন পেয়ারটা পাশে আছে। সো এরা একে অপরের বিপরীতে থাকবে, কারণ লন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি। আর এদিকে হাইড্রোজেনটা দেখা যাবে, এদিকে একটা হাইড্রোজেন থাকবে আর এদিকে একটা হাইড্রোজেন থাকবে। মানে যদি 2Dও যদি স্ট্রাকচারটা 2D হইতো তাহলে তোমার কথাটা ঠিক ছিল, বাট এটা তো 3D স্ট্রাকচার। তাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে 2D, বাট স্ট্রাকচার 3D। আর হাইড্রোজেনগুলো অক্সিজেন লন পেয়ারগুলো কিন্তু উপরে নিচে থাকে না, এগুলো থাকে সামনে আর পিছনে থাকে, আর হাইড্রোজেনগুলো থাকে এই পাশে। বুঝছো? এই জন্য কত করে হয় বন্ড অ্যাঙ্গেলটা, এটা কারেক্ট হবে না, 104.5 ডিগ্রি হবে বন্ড অ্যাঙ্গেলটা। বোঝা গেছে জিনিসটা নাকি বোঝা নাই বলো তো একটু করে? আচ্ছা, এখানে তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে কেউ বলতে পারবা? এটা কি একটা ব্যান্ড বা ভি শেপ না? তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে এখানে? এটা হবে ব্যান্ড, অর আমরা যেটাকে বলছিলাম ওই SO2-র মতো ভি শেপড স্ট্রাকচার বলছিলাম। দেখি এটার তাহলে যেটা তুমি বাড়ি কাজ করবা সেটা কি জানো? ওই যে এটার যে গঠন আছে না, যেমন অক্সিজেনে ইলেকট্রোমিনাস লিখবা, লেখার পরে কি করবা এখানে এই যে 1s2, তারপরে 2s2, তারপরে এখানে 2px2, তারপরে এখানে 2py1, তারপর এখানে 2pz1। এটা বাকিটা তুমি কি নিতে পারবা বলো তো? বাকিটা কি তুমি নিতে পারবা? বাকিটা কি তুমি নিতে পারবা? বাকিটা কি তুমি নিতে পারবা? পারবা না জিনিসটা। যে কি করবা এখন, sp3 সংকরণ, তাহলে একটা s আর 3টা পিকে মিশাবা, তারপর ইলেকট্রোমিনাস লিখবা, তারপর স্ট্রাকচার রাখবা, তারপর জাস্ট গঠনটা এঁকে ফেলবা। যেমন এটার গঠনটাকে তুমি এভাবে আঁকতে পারো চাইলে, যে একটা অক্সিজেন, একটা অক্সিজেন আঁকার পরে এখানে একটা দিবা সংকর অরবিটাল,
এখানে একটা সংকর অরবিটাল দিবা, একটা হাইড্রোজেনকে এখানে দেখাই দিবা, একটা হাইড্রোজেনকে এখানে দেখাই দিবা, দুইটা ইলেকট্রনকে এখানে দিবা, আর একটা হাইড্রোজেনকে এখানে দিবা, দুইটা ইলেকট্রনকে এখানে দিবে দেখাবা, একটা লন পেয়ার এখানে, একটা লন পেয়ার এখানে, চাইলে এইভাবে করে দেখা দিতে পারো। বুঝছো? শেষ। পারবা স্ট্রাকচার। চলো আমরা আরেকটু করে আগাই, আরেকটু করে আমরা আগাই, আসো আরেকটু করে আমরা আগাই, বেশি আগাবো না, আগামী দিন আমরা বাকি পড়াগুলো পড়বো। দুইটা জিনিস দেখবো সিম্পল করে, তারপর আমরা বাকি জিনিসগুলো দেখবো। দেখো আমাকে যদি কেউ বলে ধরো NH4+, এটার স্ট্রাকচার আঁকো, কেউ কি বলতে পারবা এটার এক্স কত আসবে? দেখো হাফ, এখানে দেখবা নাইট্রোজেন আসবে 5, এখানে দেখবা 4 আসবে, এখানে দেখবা 1, তাহলে এটা আসবে 4। কেমন? তাহলে এখানে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এটা যদিও তোমাদেরকে এখনো পড়াই নেই, বাট তারপর দেখাচ্ছি। আসো একটা জিনিস চলো তোমাকে আগে দেখাই, সেটা হচ্ছে এটাকে এখন দেখানো ঠিক হবে? আচ্ছা এইটা এখন দেখাবো না, এটা এখনো তুমি পড়ো নাই। চলো আমরা কিছু কোয়েশ্চেন করে আমরা শেষ করে দিব। NH4+টা আমরা আগামী দিন দেখবো, কেমন? আগামী দিন না, যখন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন পড়বো তখন দেখবো, কারণ এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। আর 2-3 মিনিট লাগবে। বলো এটার আনসার কি হবে? আচ্ছা এটার আনসার কি হবে বলো তো? NH3 অপেক্ষা পানের অণুতে বন্ধন কোণ ছোট হওয়ার জন্য কে দায়ী? এটা আনসার কি হবে বলো? বন্ধন কোণ ছোট হওয়ার জন্য কে দায়ী বলতে পারবা? ডি। ডি হচ্ছে আনসার, কারণ এখানে লন পেয়ার বিকর্ষণ থাকে, এই কারণে বন্ধন কোণটা ছোট হয়। ওকে, আর 2-3 মিনিট লাগবে, এরপর আমাদের শেষ। ঠিক আছে, এরপর বলো তো কোনটাতে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন পরিবর্তিত হয় না? কোনটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন পরিবর্তিত হয় না, কেউ বলতে পারবা? দেখো কোনটা এতে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন পরিবর্তন হবে? চলো একটা করে বের করি, আসো দেখো এগুলো সিম্পল জিনিস। এটার সংকরায়ন কি হবে বলো তো? এর সংকরায়ন কি হবে বের করো। বি আসবে 4, এইচ আছে 3টা 7, -1 করো, তাহলে এখানে আসবে sp2 সংকরায়ন, এখানে আসবে sp2, এখানে দেখবে এটা সংকরায়ন আসবে sp3। কেমনে? কারণ এখানে m কিন্তু 4, কারণ আয়োডিনে একযোজি, হাইড্রোজেনে একযোজি, তাহলে এখানে পরিবর্তন হয়েছে। BF3-তে এটা সংকরায়ন আসবে sp2, এটা সংকরায়ন কত আসবে দেখো তো? যদি BF4 করো তাহলে আসবে 3, 3 আর 4 যোগ করলে 7, ওইটা 4 হয়ে যাবে, এটা sp3 আসবে, এটা আসবে sp3। দেখি বলো এটাতে কত হবে? এটাতে আসবে sp3, এটাও দেখবে আসবে sp3, তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এটা, সি। সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। বুঝছো নাকি বুঝো নাই? সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার, বুঝছো? ডি না, ডি আনসার না, সি হচ্ছে আনসার। আচ্ছা ডি, ডি দেখি চেক করে দেখি আসো ডিটা। ডি আর এখানে কি সংকরায়ন হবে? এটা হচ্ছে sp, আর এইখানে কার্বনের সংকরায়ন কত? এখানে হচ্ছে যে আমাদের 4 যোগ করলে 6, এখানে হবে sp2, সংকরায়ন পরিবর্তন হয়েছে। সি হচ্ছে আনসার। সিটা কি সবাই বুঝতে পারছি আমরা? সিটা কি সবাই বুঝতে পারছি? আমাদের ক্লাস এখানে শেষ আজকে, আমাদের ক্লাস এখানে শেষ, আর বেশি পড়া নাই, শেষ। আয়োডিন একযোজি, হ্যালোজেনগুলো একযোজি হয়ে থাকে, হ্যালোজেন কি হয়ে থাকে? একযোজি হয়ে থাকে, শেষ। আজকে ক্লাসটা কেমন লাগছে জানাতে পারো। আমাদের আরও কিছু যৌগ বাকি আছে, আমাদের তাহলে নেক্সট উইকলি এক্সাম কবে আমি তোমাকে বলি। আমাদের সংকরায়নের উপর আর একটা ক্লাস লাগবে, মানে ধরো তোমার সব কিছু পড়াইতে। তা আমাদের সংকরায়নটা এই শনিবার শেষ হবে, সংকরায়ন শনিবার শেষ হওয়ার পরে আমরা যেটা করব, ওই যে সোমবারে শুধু সংকরায়নের উপর উইকলি এক্সাম নিব। আর এরপর আমরা রাসায়নিক বন্ধন শুরু করব। পরে রাসায়নিক বন্ধন পড়ানো হইলে ওই আগে যে রাসায়নিক বন্ধন 1 পড়াইছি, মানে আয়নিক বন্ধন পোলারায়ন, আর ওইটা সহ আমরা কিন্তু বাকিটা তোমার কি নিব বলতে এক্সাম নিব। ওকে, সো সবাই ভালো থাকবা। উইকলি এক্সাম সোমবার হবে শুধুমাত্র সংকরায়নের উপর। হ্যাঁ ঠিক আছে, উইকলি এক্সামে রেজাল্ট দেওয়া হয় নাই কেন? দেওয়ার তো কথা ভাই, আরমানকে তো আমি বলে দিয়েছিলাম উইকলি এক্সাম 2 রেজাল্ট দিতে। যাই হোক দিয়ে দিবে, হয়তো আমি বলে দিব আরেকবার। ওকে, সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই অবশ্যই রিভিশন দিয়ে রাখবে। আমাদের কিন্তু এখনো sp3d, sp3d2 এগুলো দেখা হয় না, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। অনেক ইন্টারেস্টিং পড়াগুলো, এমনি মজা লাগতেছে না আমাকে বলো তো? সংকরায়নটা তোমরা কি ফিল করতে পারতেছো? একটা আমাকে জানো যে সংকরায়নটা তোমরা কি ফিল করতে পারতেছো? মানে সংকরায়ন জিনিসটা কিন্তু অনেক মজার একটা জিনিস, অনেক মজার টপিক এটা। ওকে, তো আশা করি যত পড়বা এটা তত ইজি হবে, আগামী ক্লাসে দেখবা আরও ইজি হয়ে গেছে এটা। ওকে, ভালো থাকবে সবাই, যাইতে রে। আল্লাহ হাফিজ। হ্যাঁ ঠিক আছে।